হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ। 2025 সাল শেষ, 2026 সালের শুরু। অত্যন্ত আনন্দঘন মুহূর্ত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 2025 সালে যখন এসেছিল তখনও কিন্তু আনন্দঘন মুহূর্ত ছিল। এখন 2025 সালে এটা বেদনা হয়ে গেল। ঠিক 2026 সাল 2027 সালে যে বেদনার একটা হয়ে যাবে, এভাবেই চলবে। পার্থক্যটা কি হবে সোহাগ, অবরোধ? পার্থক্যটা কি হবে? এই যে একই রকম যে সার্কেল চলছে, এটা তো একটা ট্র্যাপ, টাইমিং একটা ট্র্যাপ। ট্র্যাপটা আমরা সবাই বুঝতে পারি না, তাই না? পার্থক্যটা হবে 2025 সালে অনেক কিছু করতে পারো নাই, তাই না? অনেক কিছু করতে পারে নাই, কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হয়েছে, অনেক জায়গায় এটা করতে পারে নাই। ঠিক 2026 সালে যদি এই একই রকম ব্যর্থতার মানে গ্লানিটা আনে, 27 সালে যেয়ে আফসোস করতে হবে, ইস 2026 সাল যদি ভালো হইতো, বা বলবে 2026 সাল গেছে ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে, তাই না? 2027 সালে আমি দেখিয়ে দিব 27 সালে যে একই ঘটনা ঘটবে। ফ্যাক্ট হচ্ছে 2026 সাল শুরু হলো, একটা আনন্দের দিন শুরু হলো, বাট মাইন্ড ইট 2025 সালে যতগুলো ভুল ছিল, ভুল ডিসিশন ছিল, মানে যেই সিদ্ধান্তগুলো নেওয়ার কারণে বা যে আলসেমি করার কারণে জীবনের ক্যারিয়ার থেকে বা সব কিছু থেকে বঞ্চিত হয়েছি, এই 2026 সালে এই শুরু থেকেই, আজকে তো 1 তারিখ, শুরু থেকেই ইনশাল্লাহ বাকি যে সময়টা আছে সময়টার মধ্যে এমন কিছু কাজ করতে হবে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে 2026 সালের যে কোনো সময় যেন আমরা নিজেদেরকে সাকসেসফুল হিসেবে তৈরি করতে পারি। তো আমরা এটা শুরুতে এটা বললাম, বাট ভেরি গুড নিউজ হচ্ছে যে যেটা আমরা করি, ভালো একটা অকেশন হলে আমরা বিদ্যাবাড়ির যে সিনিয়র শিক্ষকরা যারা আছেন, তারা ডেডিকেটেড মানুষ, এই যে ক্লাসের ফাঁকে থেকে ক্লাস নিচ্ছে বিভিন্ন রুমে, সেখান থেকে এসেই আমরা এই যে কয়জন জয়েন করে ফেলছি, আমরা কি করব এই নববর্ষ উপলক্ষে, এই নতুন দিন উপলক্ষে এমন কিছু জিনিস আজকে আমরা পড়ানোর চেষ্টা করবো। ক্লাস নিব এক কথা বলতে গেলে, বাট শর্ট ক্লাস, বাট এই জায়গাগুলো থেকে এমন কিছু জিনিস জানা যাবে যেগুলো খুবই কাজে লাগবে সব আশা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আসবে সব সময়। আর আমাদের কাছে কি কি চাই আমরা এগুলো কমেন্টে লিখবো, আর আমরা এটা শুরু করবো। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে মজা লাগবে, আনন্দ লাগবে। কিন্তু আমার মনে হয় যে এটা পরীক্ষা আমাদের সামনে, তাই না? পরীক্ষা পিছিয়ে গেল, পিছিয়ে গেছে, কিন্তু বিশেষ পরীক্ষা তো সামনেই, সামনে বিশেষ পরীক্ষা। আচ্ছা যাই হোক, আমরা এই যে আলোচনাগুলো করবো এগুলো পরীক্ষার সময় কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো শুরু করে দিই নাকি? আমাদের সাথে ওশান স্যার যুক্ত আছে, আমাদের সাথে সোহাগ স্যার যুক্ত আছে, পপুলার মানুষ। অমর স্যার যুক্ত আছে, ভীষণ পপুলার। আমাদের ইরফান স্যার ভীষণ মানে হাসি খুশি মানুষ, পপুলার টিচার। রবিক স্যার আছে, অলওয়েজ একটা মানে কি বলে যে হট ফেভারিট। আমাদের শাওন স্যার আছে, স্মাইলিং ফেস, এবং মানে কোনো যে কোনো জিনিস পড়ালে ডেটা সহ পড়াইতে আর কি অভ্যস্ত করে, মানে পছন্দ করে আর কি। তো আশা করি আমাদের যে আলোচনা, এই আলোচনাটা খুব ভালো লাগবে। প্রথমে ইংরেজি নিয়ে আমি একটু কথা বলবো, ইংরেজির কিছু টিপস দিব, বিশেষ করে ইংরেজির প্রশ্নগুলো একটু আলোচনা করে দেখবো। খুব কম সময়তে ইংরেজি প্রশ্ন দেখবো আমরা। দেন আমরা সাধারণ জ্ঞান চলে আসবো। সাধারণ জ্ঞানে অভ্র স্যার আছে, শাওন স্যার আছে, তারপর কি আসবো? স্যার আমাদের বাকি শিক্ষকগণ কোথায়, সবাই খোঁজ করছে। আমাদের বাকি শিক্ষকরা বিভিন্ন ক্লাসে আছে, তারপরে এই আজকে হয়তো ঢাকায় নাই, ঢাকার বাইরে আছে। আমাদের সাজ্জাদ স্যার আছে, আমাদের মিলন স্যার আছে, আমাদের জাহিদ স্যার তো অবশ্যই আছে, খুব হাসি খুশি জাহিদ স্যার, ফুজাইল স্যার আছে আমাদের। হ্যাঁ মানে কি বলা যে মানে আমাদের আর এক সেট ভাগা ভাগা টিচাররা এটা ডাক সাইডে রয়ে গেছে, তাই না? আর আমরা যখন যারা থাকি, যে মানে একটা সুন্দর দিন, এই দিনটা আমরা উপভোগ করি। যেই সময়টা আমরা সাথে থাকবো এই ক্লাসটার, আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্ত সবার ভালো লাগবে, তাই না? জি অবশ্যই। তো আমরা এটা ইনশাল্লাহ মজা করে পড়ানোর চেষ্টা করবো। আমরা সাথে থাকি, আর যারা ফ্রেন্ডসরা আছে তাদেরকে মেনশন করে জানিয়ে দিই যে এই ক্লাসটা যেন অংশ নেয় সবাই। শুরু করে দেবো নাকি? অবশ্যই। তাহলে আমরা কথা না শুরু করে দিই, ইনশাল্লাহ কথা হবে। আর হ্যাপি নিউ ইয়ার, এই আনন্দের মধ্যে আমরা ইনশাল্লাহ থাকবো। হ্যাঁ, এই আনন্দের মুহূর্তটা কাটুক ক্লাসে ক্লাসে। রেডি? আমি প্রথমে ইংরেজি পড়াবো, ইংরেজি নিয়ে আলোচনা করবো। ইংরেজি গ্রামার নিয়ে মূলত। ইংরেজি গ্রামার নিয়ে যে আলোচনা করি, গ্রামারের ফার্স্ট কোশ্চেন ওপেন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন। আমি যেটা করব সেটা হচ্ছে কোশ্চেনগুলো দিব, মানে অনেস্টলি আনসার করতে হবে। সময় দিব মাত্র 15 সেকেন্ড। প্রত্যেকটা কোশ্চেন আনসার করার জন্য 15 সেকেন্ড সময় দিব। আনসার কারেক্ট হোক আর রং হোক, আনসার করে যেতে হবে। হ্যাঁ, আজকে বছরের প্রথম দিন, ভুল হলে সমস্যা নাই, ভুল হলে আমরা তো আসি। মনে রাখতে হবে যে ভুল হলে যদি লজ্জা পাই, তাহলে কিন্তু ভুল বেশি বেশি হবে আরো পরবর্তী সময়ের মধ্যে। ভুল এখানে হোক, পরীক্ষা খাতে ভুল না হয়। অবশ্যই আনসার করবো আমরা। আমি কমেন্ট দেখবো কারা কারা আনসার করি আমরা। প্রশ্ন: নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ কি হিসেবে? নজরুল ইজ দ্য বাইরন। বাইরন কি? কবি, ইংরেজি সাহিত্যিক বাইরন। হ্যাঁ, লর্ড বাইরন। লর্ড বাইরনের পুরো নাম কি? লর্ড গর্ডন বাইরন। এটা একটা পরীক্ষা আসছে যে বাইরনের পুরো নাম কি?
লর্ড গর্ডন বায়রন, ঠিক আছে? তো ওই বায়রনের কথা বলছে, আন্ডারলাইন করা আছে যে এই বায়রনটা এটা কোন প্রকারের নাউন। আনসার দেখতে চাই, আমি দেখি কে কি আনসার করি আমরা। হ্যাঁ, আনসার করব। আনসার হচ্ছে সি, আব্দুর রহিম সি বলছে, সি। তারপরে হচ্ছে বি, নিহারিকা বি, মার্কারটা বড় করে নেই, বি সি কমন নাউন। তারপরে দেখি আমি একটু ইউটিউবে দেখি, ইউটিউবে অনেকে যুক্ত হয়ে গেছে। বি, এ, এ বলছে একজন বায়রন, একজন ব্যক্তির নাম এ। তারপরে কমন নাউন, হ্যাঁ এ, মাহিরান মোস্তাক বলছে এ, কমন নাউন বেশি বলছে। তারপরে দেখি সি, আরিয়ান বলছে সি। বায়রন একটা মানুষের নাম, ম্যাটেরিয়াল নাউন কিভাবে হয়, সি কিভাবে হয়? সি কেন দিচ্ছ, মানে এটা ভুলের তো একটা লিমিট আছে কিন্তু। হ্যাঁ, সি কিভাবে করো তোমরা? সি, এ, এ দিচ্ছে অনিক সাহা এ। ওকে ফাইন, আমরা বুঝতে পারছি আনসারগুলো আমরা করি, করলে বুঝতে পারবো যে কার আনসারটা কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এইখানেই আমি একটা নিয়ম বলে দেব, একটা নিয়ম বলবো, এই একটা নিয়মে একেবারে ম্যাজিকের মতো কাজ করবে। হ্যাঁ, একটা নিয়ম, কাগজ কলম থাকলে লিখে নাও। হ্যাঁ, আমি এটা প্রয়োজনে আর একটা ভিডিও করে দিব তোমাদেরকে, কাজে লাগবে। হ্যাঁ, নর্মালি আমরা নাউন, প্রোনাউন, মানে নাউন কোন প্রকার নাউন, প্রপার নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, এগুলা কিন্তু আমরা মোটামুটি একটু শিখছি বা পারি। তো সেক্ষেত্রে কি হয়, যেমন বায়রন, হ্যাঁ, তো বায়রনটা এটা কোন নাউন, ঠিক আছে? বায়রন একটা মানুষের নাম। তো আমরা জানি যে যে জিনিসটা একক একটা সত্তা থাকে, যেমন করিম, রহিম, বাংলাদেশ, এই বায়রন, এগুলো কি হয়, প্রপার নাউন হয়, তাই না? বাংলাদেশ কোন নাউন, প্রপার নাউন, এগুলো আমরা সবাই জানি। তো সেই সূত্রে এটা কি হওয়া উচিত, প্রপার নাউনই হয়। যে এই আনসার যারা করছো প্রপার নাউন হওয়া উচিত। কিন্তু এই আনসারটা প্রপার নাউন হবে না, দেখো সিও হবে না। এইখানে একটা নিয়ম, জাস্ট আমি একটা টিপসই বলবো, একটা টিপস বললেই অনেকগুলো জিনিস তোমার কাজে লাগবে। হ্যাঁ, একটা জাস্ট লিখে রাখো, সেটা হচ্ছে ধরো 1 নাম্বারে লিখে থাকো যে প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউন 1। তারপর হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো 3টা, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। 3টা নাউনের কথা বলছি না, আমরা সবাই কিন্তু চিনি। যেমন অনেস্টি কোন প্রকার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরেও কিন্তু কোশ্চেন আমি ধরবো। হ্যাঁ, এই নিয়মটা বলার পরও তোমার এটা সারা জীবন এই নিয়মটা তুমি কাজে লাগাতে পারবা যদি এটা ভালো করে শোনো। খুব দামি নিয়ম বলতেছি, খুব একটা কস্টলি নিয়ম তোমার জন্য। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, এগুলো আমরা সবাই চিনি। জাস্ট মনে রাখতে হবে যে এই নাউনগুলো, হ্যাঁ, এখানে জায়গা নাই দেখে, জায়গা কম দেখে, আচ্ছা জায়গা আমি বের করে নিচ্ছি। দেখো ভালো করে খেয়াল করে দেখো, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এই যে এই নাউনগুলোর, হ্যাঁ, এই নাউনগুলোর, এই যে এটার আগে, হ্যাঁ, এই নাউনগুলো থাকলে, এই যে এখানে লিখে রাখি যে এদের আগে, হ্যাঁ, এদের আগে, কাদের আগে? প্রপার নাউন হতে পারে, ম্যাটেরিয়াল নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এদের আগে কি থাকে? যদি আর্টিকেল থাকে, আর্টিকেল এ এন ডি, হ্যাঁ, আর্টিকেল, বোঝাচ্ছে কিনা? ভালো করে লিখে দিই, আর্টিকেল। এদের আগে কি থাকে? আর্টিকেল থাকে, হ্যাঁ, অথবা ওই নাউনটা যদি প্লুরাল হয়, প্লুরাল নাউন হয়, এইটা খেয়াল থাকবে কিনা। দেখো প্রপার নাউন নরমালি, এটা বায়রন কি নাউন? প্রপার নাউন। রহিম কোন নাউন? প্রপার নাউন। এই রহিম, করিম, বাংলাদেশ, যাই কিছু বললে কেন, এই প্রপার নাউন বা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনগুলোর আগে যদি কি থাকে, এক হচ্ছে আর্টিকেল থাকতে পারে, অথবা প্লুরাল হতে পারে, নাউনটা প্লুরাল হতে পারে। তাহলে আর্টিকেল থাকলে বা প্লুরাল থাকলে তখন সেই নাউনটা প্রপার নাউনও থাকবে না, ম্যাটেরিয়াল নাউনও থাকবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। লিখে রাখো, এটা তোমার খুব কাজে লাগবে। হ্যাঁ, কমন নাউন, ব্যাস এটা একটু লিখে রাখো, তোমার এটা এক নিয়মে তোমার বহু কাজ হয়ে যাবে। হ্যাঁ, এবং আজীবন তোমার এই নিয়মটা কাজে লাগবে, ঠিক আছে? এইটা একেবারে তোমাদেরকে এই যে
আমি কোথাতে দেখাই একটু, এটা আমার বইয়ের মধ্যে বক্স করে দিয়েছি, হ্যাঁ, ওই যে ক্লাসরুম যে ইংলিশ গ্রামার বইটা আছে, এই বইটার মধ্যে একদম তোমাদের জন্য বক্স করে সাজানো আছে। এই যে এখানে আমি জানি না দেখা যাবে কিনা, এটা আমার যে ক্লাসরুম, এই দেখো এই যে এখানে সাজানো আছে, হ্যাঁ, এই যে এইখানে ভালো করে বোঝা যাচ্ছে না বোধহয়, এই যে এখানে সাজানো আছে, এই যে এটা আমার যে বইটা ক্লাসরুম ইংলিশ গ্রামার, এখান থেকে এটা দিয়েছি। জাস্ট একটা নিয়ম থেকে দেখো কতগুলো তোমার শেখা হয়। আবার বলি, যদি নাউনটা প্রপার নাউন হয়, বা নাউনটা যদি ম্যাটেরিয়াল নাউন হয়, বা নাউনটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এগুলো তুমি চিনবাই, নর্মালি তো চেনো, এগুলা খুব সহজ। কিন্তু খুব সাবধান, এগুলা খুবই কেয়ারফুল থাকতে হবে। যদি এই নাউনগুলোর আগে একটা আর্টিকেল থাকে, কিংবা ওই নাউনটা যদি প্লুরাল করে দেওয়া থাকে, তখন আর এই নাউনটা থাকবে না, তখন প্রপারও হবে না, ম্যাটেরিয়ালও হবে না, অ্যাবস্ট্রাক্ট নাম হবে না। সব নাউন কি হয়ে যাবে, এই নাউনগুলোর যে কোনো নাউনটার আগে যদি আর্টিকেল বা প্লুরাল হয়, সেটা হয়ে যাবে কমন নাউন। এই বিষয়টা মনে রাখবা। তাহলে দেখো, এই যে এটা নজরুল ইজ দ্য বায়রন, বায়রন হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে আমরা দেখো বায়রনের আগে কি আছে, একটা এই যে দি আছে, আর্টিকেল আছে। আমরা কি বলছি যে এই যে এটা তো প্রপার নাউন, এদের আগে যদি কি থাকে, আর্টিকেল থাকে, এই যে আর্টিকেল আছে, তাহলে ওই নাউনটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে এই জন্যই তোমরা যারা আনসার এ করছো, এটা করেছো ওইটা দেখে যে বায়রন তো একটা মানুষের নাম, দ্যাটস ওয়াই এটা প্রপার নাউন, কিন্তু হয়ে যাবে এটা কি নাউন, আনসার হয়ে যাবে কমন নাউন। তাহলে প্রপার নাউন কেন হলো না, যে প্রপার নাউনের আগে এরকম আর্টিকেল থাকার কথা না, বা প্লুরাল হওয়ার কথা না। যদি আর্টিকেল থাকে বা প্লুরাল হয়, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। তাহলে এর সাথে মনে রাখতে হবে যে এটা প্রপার নাউন হতে পারে, এটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, যদি সেটার আগে যদি একটা আর্টিকেল থাকে, বা যদি সেটা প্লুরাল হয়, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। বাস, এই একটা নিয়ম লিখে রাখো, তোমার এটা বহুত কাজে লাগবে, হ্যাঁ, স্ক্রিনশট করে রাখলেও হবে। গেল এক। তাহলে আমরা এটার উত্তরটা পেয়ে যাই, এটা হচ্ছে কমন নাউন। সেকেন্ড কোশ্চিন, এখন কিন্তু সবগুলো তো তোমার পারতে হবে। এখন আমি যেগুলো কোশ্চিন দিব, প্রত্যেকটা উত্তর তোমার পারতে হবে। দেখি নাম্বার 2 কোশ্চিন দেখো, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। এগুলো সবই কিন্তু বিগত পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো, মানে বিভিন্ন পরীক্ষায় কয়েকবার করে আসছে, সেই কোশ্চেনগুলো দিয়েছি এখানে। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, এই রাইসটা এটা কোন প্রকার নাউন, বলো দেখি, রাইস কোন প্রকার নাউন? উত্তর এতে হচ্ছে প্রপার নাউন, বিতে হচ্ছে কমন নাউন, সিতে হচ্ছে কালেকটিভ নাউন, ডিতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ ইউর কারেক্ট আনসার, বলো। লেখো, একটু করে লিখলে কি হয় যে তোমাদের এটা, মানে এটা যখন লিখবা তোমার এটা মনে থাকবে বেশি, না লিখার অভ্যেস করবা না, বেশি বেশি লিখবা, লিখলেই এটা মনে থাকবে। যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে। নামটা হচ্ছে লেখাপড়া, খালি পড়লে হবে না, পড়তে হবে প্লাস লিখতে হবে, লিখলে বেশি মনে থাকবে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরিফুল বলছে বিদ্যাবাড়ির সকল স্যারকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আমাদের বিদ্যাবাড়ির সব স্যাররাই কিন্তু আসলে খুবই আন্তরিক। হ্যাঁ, ভেরি গুড। এই যে উত্তরগুলো করতেছো, জানি উত্তরটা তোমাদের কারেক্ট হচ্ছে, কিন্তু তারপর উত্তরগুলো করো, উত্তরগুলো করলে কি হবে, তোমার এটা চর্চা হয়ে যাবে, হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যাবে। উত্তর করো। উত্তর করার সময় অবশ্যই খেয়াল করো যে কেন উত্তরটা করতেছো, উত্তরটা কেন ওইটা করলা। ধরো তুমি পারলা, আমি একটাকে বলে দিলাম পারলা, বাট ওটা তুমি কেন করতেছো এটা কিন্তু তুমি পরীক্ষার যা ভুলে দাও আবার। এই জন্য এটা যদি চিন্তা করে আনসারটা করো যে আমি এই কারণে আনসারটা করতেছি, ওই কারণটা চিন্তা করো যে এই কারণে আনসারটা এটা দিচ্ছি, তখন দেখবা এইটা তোমার দীর্ঘদিন মনে থাকবে। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা ইউটিউবের মধ্যে কমেন্ট লিখতেছো অনেক, ফেসবুকের মধ্যে অনেক লিখছো। হ্যাঁ, কমন নাউন, ভেরি গুড, কমন নাউন। কেন কমন নাউন হলো, দেখো যে রাইস, হ্যাঁ, রাইসটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন, তাই না? তো ম্যাটেরিয়াল নাউনের আগে কি আছে, এই যে আর্টিকেল দি আছে। আমরা কি বলছি যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা কি বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তিনটা নাউনের আগে যদি আর্টিকেল থাকে অথবা ওই নাউনটা প্লুরাল হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, ওই নাম আর থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। যদি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে থাকে তাও হবে কমন নাউন, যদি সেটা ম্যাটেরিয়াল নাউনে থাকে তাও হবে কমন নাউন, যদি সেটা প্রপার নাউনে থাকে তাও হবে কমন নাউন। নিয়মটা কেউ একজন লেখো তো, কমেন্টের মধ্যে নিয়মটা লেখো। আমি নিয়মটা কি বলছি, নিয়মটা লিখবা, লিখলেই তোমার এটা পড়া হয়ে যাবে। নিয়মটা তুমি কমেন্টের মধ্যে লেখো, আমি কি বলছি লেখো, একবার লেখো, লিখলে তোমার এটা পড়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা ছিল ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। আনসারটা কি হবে তাহলে, এটা কমন নাউন হয়ে গেল। কেন কমন নাউন হইলো এটা আমরা একটু আগে ব্যাখ্যা করছি, যে এটা ম্যাটেরিয়াল নাউন বা প্রপার নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের আগে যদি আর্টিকেল থাকে কিংবা সেটা যদি প্লুরাল হয়, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। আশা করছি এটা মাথায় চিরদিন থাকবে ইনশাল্লাহ। ওকে।
আমাদের দুটো কোশ্চেন শেষ, আনসার কমন নাউন। দেখছো তোমার বেশি, তোমার সবাই কমন নাউন করছে, থ্যাংক ইউ। দেখছো প্রথমবার কিন্তু কত ভুল এলো, এখন আর ভুল হচ্ছে না, ঠিক আছে। আর আমার বইটা কিন্তু আসলেই ভালো। তুমি কে বলছে, এটা হৃদয় সরকার বলছে, বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি, বাট এটা বিজ্ঞাপন দেওয়ার জন্য। এইরকম ইংরেজি বই তুমি খুব একটা মানে আছে, অনেক ভালো ভালো বই আছে, অবশ্যই ভালো বই আছে অনেক, কিন্তু তুমি এটা বই দেখলে তুমি বুঝবা যে ইংরেজি কত সহজে শেখা যায়, এবং সাজেশনের মতো বই। হ্যাঁ, এই যে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার। যাই হোক, এরপরে কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন নাম্বার 3। আমার পরে সাধারণ জ্ঞান নিয়ে আসবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3 এবার আসো, দেখো। They praised the honesty of the girl. They praised the honesty of the girl. এই অনেস্টিটা কোন প্রকার নাউন? ঠিক আছে, অনেস্টি কোন প্রকার নাউন দেখি। থ্যাংক ইউ মেহজামিন মিহি না মিহি, তুমি নিয়মটা লিখছো, প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন, ভেরি গুড। ঋতু লিখছো, তারপরে আর কি লিখছো, লিখলে পড়া হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। আলাউদ্দিন লিখছে, আলাউদ্দিন গুহ না, আলাউদ্দিন লিখছে, নিচে হচ্ছে নচিকেতা গুহ। কি বলছে, দেয়ার ইজ আর্টিকেল অর, হ্যাঁ ফাইন, ইট ইজ প্লুরাল বিফোর এনি প্রপার নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন অর কি ম্যাটেরিয়াল নাউন। থ্যাংক ইউ, ভেরি গুড, নিয়মটা লিখছো। হ্যাঁ, এই তো লিখলে পড়া হয়। সো দেখো, এইটা দেখো, মানে এখন আনসার তো তোমার হবে, বাট আনসারটা কেন হচ্ছে খালি এটা মাথায় তুমি একটু টাচ করো, ঠিক আছে। টাচ করলেই মনে থাকবে। দেখো তুমি হুমহাম করে আনসার পারতেছো, এটা কোনো ম্যাটার না, কিন্তু পরীক্ষা হলে ভুল করবা। যদি এটা মাথায় ঢুকাইতে না পারো, তার পরীক্ষা হলে ভুলে যাবা। ইংরেজি 1 নাম্বারের কারণে তুমি হাজার প্রার্থীকে পেছনে ফেলতে পারবা ইংরেজিতে, ঠিক আছে। জাস্ট মাথায় নাও। দেখো অনেস্টি নর্মালি আমরা কি দেই, অনেস্টি মাথায় কিভাবে নিব, দেখো অনেস্টিকে নর্মালি আমরা কি দিব, অ্যাবস্ট্রাক্ট নাউন দিব, তাই না। অনেস্টি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা কোন নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এটা আমরা সবাই জানি। বাট এটা কোন নাউন হচ্ছে, আনসারটা তোমরা দিচ্ছ সি, কমন নাউন দিচ্ছ। অনেস্টিকে কমন নাউন দিচ্ছ, মানুষ হাসবে না শুনলে যে অনেস্টি কীভাবে কমন নাউন হয়, তাই না। দেখো কেন কমন নাউন হইলো, ওই যে 3টা নিয়ম তোমরা লিখছো অনেকেই। হ্যাঁ, একটু দেখলাম সুন্দর করে লিখছো তোমরা। কী কী ছিল 3টা নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 3টা নাউনের কী থাকলে, যদি আর্টিকেল থাকে অথবা এই নাউনটা যদি প্লুরাল হয়, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। ইভেন একটা নাউন যে বাদ গেল, কালেকটিভ নাউন যে বাদ গেল, ওই কালেকটিভ নাউনটা খেয়াল করো। কালেকটিভ নাউন যদি হয়, কালেকটিভ নাউন, হ্যাঁ, এই কালেকটিভ নাউনের আগে যদি কি থাকে, এর আগে, হ্যাঁ, যদি সংখ্যা, হ্যাঁ, নাম্বার, সংখ্যাবাচক শব্দ থাকে, এইটাও দেখো একটা দামি রুল, অনেক একটা গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান একটা রুল। এটাও কি বলছি বলতো, যে কোনো কালেকটিভ নাউন ওইটার আগে সংখ্যাবাচক কোনো শব্দ থাকলে, ইন্টারেস্টিং দেখো কি থাকবে। ধরো কি থাকলে লেখা যায়, ধরো ক্লাস কোন নাউন, কালেকটিভ নাউন, তাই না। ক্লাস কালেকটিভ নাউন না, মানে একসাথে সবাইকে বোঝায়। ক্লাস, ক্রাউড, কালেকটিভ নাউন। ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি কোন নাউন, ফ্যামিলি অবশ্যই কালেকটিভ নাউন। এখন আসো, 10টা পরিবার আছে, কি লিখবা, 10 ফ্যামিলিস। এবার এই ফ্যামিলিস কোন নাউন হবে, দেখো ফ্যামিলিস হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। খুবই ইন্টারেস্টিং, ফ্যামিলি কমন নাউন হয়ে গেল। হ্যাঁ, কেন হইলো, ওই যে আগে দেখো, এই যে ফ্যামিলির আগে কি আছে, 10 আছে, সংখ্যাবাচক শব্দ আছে, ঠিক আছে। এই যে ক্লাস, তুমি লিখলা যে আমাদের স্কুলে দেয়ার আর 3 ক্লাসেস বা 4 ক্লাসেস ইন আওয়ার স্কুল, তাহলে তুমি লিখলা যে এখানে 3 ক্লাসেস। এই ক্লাসেস কি হয়ে যাবে, নর্মালি ক্লাসটা কি, নর্মালি ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, বাট যখনই 3 ক্লাসেস বললা তখন ক্লাসেস হয়ে গেল কমন নাউন, বুঝছো। এই তো আর একটা নিয়ম শেখা হলো, তার মানে তুমি অনেকগুলো নিয়ম শিখে গেলা। এবার এটা আসো, এই অনেস্টি নর্মালি কি ছিল, অনেস্টি ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে কি, এখানে কমন নাউন। ক্লিয়ার বিষয়টা, আমার মনে হয় ক্লিয়ার। মানে অনলাইন ক্লাসে একটা বড় মুশকিল কি জানো, এই যে আমি জিজ্ঞেস করতেছি ক্লিয়ার এটা, তুমি বলতেছো হ্যাঁ না কি বলতেছো, এটা আমার শোনার উপায় নেই, আমাকে ধরে নিতে হচ্ছে তুমি হ্যাঁ বলছো। মানে ওই যে গল্প বললে কি হয়, গল্প বললে
যখন আগে আমরা গল্প বলতাম, গল্প বলার নিয়ম ছিল কি যে হু বলতে হবে, হ্যাঁ। তো গল্প বলতেছি আর একজন থেকে সাইড থেকে হু বলতেছে, হু হু হু, তখন গল্পটা স্পিডে বলা যাচ্ছে। কিন্তু এই অনলাইন ক্লাসে মুশকিল হচ্ছে যে তোমার আমি বলতেছি এটা বুঝছো, নাই উত্তর নেই। আমার কি হচ্ছে, আমি এটা জাস্ট কানে কানে এটা ধরে নিচ্ছি যে হ্যাঁ তুমি বুঝছো, হ্যাঁ বলছো, ঠিক আছে বলছো। যদিও আমাদের যে জুম ক্লাসরুম, অর্থাৎ যারা অ্যাডমিটেড স্টুডেন্ট যারা ক্লাস করো তারা জানো যে আমাদের সামনে স্ক্রিন থাকে, স্ক্রিনের মধ্যে তারা কিন্তু টিচারের সাথে সরাসরি কথা বলতে পারে। টিচারের সাথে ভিডিও কলে দেখা যায়, মানে এখানে স্যার ক্লাস নিচ্ছে, ওইখানে স্টুডেন্টরা ওখান থেকে প্রশ্ন করতে পারে, স্যার এটা বুঝি নাই, স্যার এটা কি জিজ্ঞেস করতে পারে। এটা লাইভ ক্লাস তো ওই জন্য এটা সমস্যা, এটা দেখা যাচ্ছে না। বলো এটা কি হবে? এই যে দেখো এই কোশ্চেনে দেখি কে পারো, এটা করো দেখি ঝটপট, ফার্স্ট অ্যান্সার করবা, হ্যাঁ স্মার্টলি অ্যান্সার করবা, সবই তো পারো তোমরা ইনশাল্লাহ। আমি এর আগের বার তোমাদের ক্লাস নিয়েছিলাম মেলা দিন আগে, আমি দেখতাম যে তোমরা ভালো পারো না, অনেক ভুল করো, বাট এইবার তো আমি দেখতেছি খুব অবাক, তোমরা দারুণ পারতেছো, আলহামদুলিল্লাহ, এটা ভেরি গুড। তোমাদের পারফরমেন্স দেখে তো অবাক হচ্ছি, কারণ এগুলো যে কোশ্চেনগুলো আমি ধরছি এগুলো তো একটু কঠিন কোশ্চেন, পারছো নাকি? এটা কি হবে অ্যান্সারটা বলো? আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এই পাবলিক কোন প্রকার নাউন, কে বলতে পারবা? কালেকটিভ নাউন। নীলা পাথর বলছে কালেকটিভ নাউন। এ কমন নাউন, কেউ বলছো কমন নাউন, কেউ বলছো কালেকটিভ নাউন, কোনটা ধরবো? ওকে, ইউটিউব থেকে দেখি, ইউটিউবে একজন বলছে স্যার আমি আপনাদের ব্যাচের স্টুডেন্ট, থ্যাংক ইউ। 4A, দেখো একটু আগে নিয়মটা বললাম, দেখো পাবলিক কি নাউন? পাবলিক হচ্ছে, পাবলিক কোন নাউন? একটু আগেই বলছি পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন। দেখো পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? পাবলিক কোন নাউন? কালেকটিভ নাউন না? কালেকটিভ নাউন, সমষ্টিবাচক। কিন্তু একটু আগে নিয়মটা বলছিলাম, এই যে এটা দেখো তো কি আছে, এই যে কালেকটিভ নাউনের আগের শব্দটা কি আছে দেখো তো ভালো করে, 20 দেখছো 20 লেখা, সংখ্যাবাচক শব্দ আছে। আমি কি বলছিলাম যে এই কালেকটিভ নাউনের আগে, একটু আগে কিন্তু বলছি, এর আগে সংখ্যাবাচক শব্দ যদি থাকে, কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যাবাচক শব্দ থাকে, বাস ওটা নাম হারায় ফেলবে, কালেকটিভ নাউন আর থাকবে না, ওটা হয়ে যাবে কমন নাউন। একটু আগেই বলছিলাম, হ্যাঁ কাজে লেগে গেছে। দেখো এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। তাহলে এই পাবলিক যদিও এটা একটা কালেকটিভ নাউন, বাট এই কোশ্চেন আনসার হবে এটা কমন নাউন। ক্লিয়ার? সেই কাহিনী, আমি বলবো ক্লিয়ার, তোমরা তো কিছু বলবাই না, বাস আমার ধরে নিতে হবে তোমরা বলছো ক্লিয়ার। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ক্লিয়ার, কমন নাউন। লাস্ট কোশ্চেন, হ্যাঁ 5 নাম্বার কোশ্চেন লাস্ট, এরপর ক্লাস কে নেবে? ডাক দাও। হ্যাঁ এরপরে আমরা এই লাস্ট কোশ্চেন আসি, এরপরে আসবো আমাদের অব্র স্যারের একটা কোশ্চেন আছে, শেষ করে দিই। হ্যাঁ অব্র আসতে পারো, এই কোশ্চেন লাস্ট। হ্যাঁ কে করবো আনসার? যাই হোক, আনসার করার সুযোগ নেই তোমাদের, সময়ও কম। দেখো এটা কি করবো আনসারটা, এই যে ক্লাসেস বলছে, হ্যাঁ নর্মালি ধরো এটা যদি আজকে আমি আলোচনা না করতাম, বা যারা জানতে না আগে থেকে, তারা যদি পরীক্ষা যাইতে, তাহলে এই ক্লাসটা কি করতে, আনসারটা ক্লাসটা তোমরা আনসার দিতে এইটা কালেকটিভ নাউন আনসার দিতা, ঠিক না? দিতা। কিন্তু আমরা কি বলছি একটু আগে, যে কালেকটিভ নাউন হইলেই তখন একটু কি করবা, এটা খেয়াল করবা যে তার আগে সংখ্যাবাচক শব্দ আছে কিনা। দেখো এখানে কি বলছে, 10টা ক্লাসেস, শুধু ক্লাস বলে না, কিন্তু শুধু ক্লাস বললে কালেকটিভ নাউন হইতো, 10 ক্লাসেস বলছে। আমরা কি বলছিলাম যে কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যাবাচক শব্দ থাকে সেটা কমন নাউন হয়ে যাবে, বলছিলাম না? তাহলে এইটা কোশ্চেন আনসার কি হবে, এই যে কমন নাউন, এইটা হবে আনসার। এটা কিন্তু হবে না, যদিও এটা কালেকটিভ নাউন, কিন্তু এর আগে সংখ্যা থাকার কারণে এটা হবে কমন নাউন। আমার মনে হয় যে এই নিয়মটা তোমাদের আজীবন মনে থাকবে। হ্যাঁ তো এইটা তোমরা খেয়াল করিও। 5টা কোশ্চেন তোমাদের সলভ করে দিলাম, 5টা কোশ্চেনই নিয়েছি আমি আমার এই যে ক্লাসরুম বইতে নিয়েছি। এটা একটা বিজ্ঞাপন দিচ্ছি কিন্তু বইয়ের, হ্যাঁ আরও একটা বিজ্ঞাপন দিব তোমাদেরকে সামনে। এটা হচ্ছে এরপরে আমাদের জমজমাট ক্লাস নেবে আমাদের অব্র স্যার। সাধারণ জ্ঞানে দেখবা যে কি পরিমাণ একটা মানে জনপ্রিয় ক্লাস নেওয়া যায়। শাওন স্যার আছে সাথে, অব্র স্যার সাথে আছে। তাদেরকে ডাকার আগে আমি তোমাদেরকে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে এই যে ক্লাস আজকে তোমরা করবা, একটা জিনিস খেয়াল করবা। ধরো তুমি ক্লাস করতেছো, তুমি ভাববা যে স্যার এই ক্লাসের মধ্যে বিজ্ঞাপন কেন? বিজ্ঞাপন ছাড়া ক্লাস দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। প্রত্যেকটা জায়গায় তো কি হয় যে একটা কিছু ইয়ে থাকে, ধরো তুমি স্পন্সর থাকে,
তারপরে তুমি ধরো ক্লাসটা করছো, এটা মানে এই ক্লাসটা একেবারে ফ্রি হচ্ছে তা না, একটা বিজ্ঞাপনের মাধ্যমে ধরো হচ্ছে, এই বিজ্ঞাপনটা এই জন্য হজম করবা, ঠিক আছে? একটা বিজ্ঞাপন দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের প্রধান.com থেকে এই ক্লাসটা স্পন্সর করতেছে আমাদের প্রধান.com। প্রধান.com হচ্ছে ই কমার্স মানে আমাদের একটা প্রতিষ্ঠান। তোমার জাস্ট কি করতে হবে আমি তোমার বলি, অনলাইনে আমরা তো কেনাকাটা করি প্রায় সবাই, আমি নিজেও কিনি, প্রচুর কিনি। তো তোমরা যেটা করবা, এটা কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি, বিজ্ঞাপন দিলেও তুমি এটা মাথায় রাখিও যে এই যে দেখো www.pradhan.com, এই প্রধান.com নামে যে ওয়েবসাইটটা আছে দেখো, এই যে ওয়েবসাইটটা দেখো, প্রধান.com নামে যে ওয়েবসাইটটা আছে, তুমি জাস্ট একবার ভিজিট করে দেখো কত কি ওখানে আছে। তো তোমার যেটা মন চায় তুমি কেন, একটা জিনিস তুমি নিশ্চয় দেওয়া বাবা, সেটা হচ্ছে এই জায়গায় তোমার কাছে দাম বেশি নেবে না, এটা একবারে শিওর থাকো। আর নাম্বার 2 হচ্ছে কোনো ভেজাল জিনিস বা কোনো কি বলে এটাকে ডুপ্লিকেট জিনিস বা কোনো খারাপ জিনিস তুমি এখান থেকে কোনোভাবেই পাবা না, আর পাইলে তুমি অবশ্যই রিটার্ন দিতে পারবা, ঠিক আছে? এই একটা ভরসার জায়গা, সেটা হচ্ছে যে প্রধান.com থেকে যদি কেন যা কিছু কেনাকাটা করবা, তো সেটার ক্ষেত্রে তুমি একেবারে বিশুদ্ধ জিনিস মানে পিওর জিনিসটা পাবা। আর তার মধ্যে একটা অফার আছে, যে বর্তমানে একটা অফার চলতেছে প্রধান.com-এ, যে কোনো জিনিস তুমি যদি 1500 টাকা কেনাকাটা করো, 1500 টাকার মধ্যে কিনলে 200 টাকা তুমি সেখানে আলাদা ডিসকাউন্ট পাবা, ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট থাকবে। তুমি কেনাকাটা করার সময় তুমি এখান থেকে করতে পারো প্রধান.com থেকে, মনে রাখিও এটা আমাদের। হ্যাঁ, বিজ্ঞাপন শেষ একটা, আর একটা বিজ্ঞাপন হচ্ছে বিসিএস এর। আসো ওরা আসো, আসসালামু আলাইকুম। একটু এসিটা দাও, খুব গরম। এরপর আমাদের সাধারণ জ্ঞান চলবে, শাওন আসো। 51তম, এটাও একটা বিজ্ঞাপন। হ্যাঁ, 51তম বিসিএস পরীক্ষা তোমাদের দিবা, 51 বিসিএস যারা দিবা, এছাড়া তো ক্লাস নাই। ক্লাস কেমন হয় মানে বিসিএস এর? বিসিএস এর আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস ভালো হয়, আমাদের প্রচুর ব্যাচ, হ্যাঁ আল্লাহর রহমতে, এবং আমাদের ছেলেমেয়েরা সবচেয়ে বড় কথা হলো ওরা খুব অ্যাটেন্টিভ, রেগুলার ক্লাস করে। হ্যাঁ, রেগুলার ক্লাস আমি আজকে একটা ক্লাস ঢুকছিলাম, আমরা যে ভালো লাগে ফুলটুল দিলাম তখন ঢুকছিলাম, হ্যাঁ। ওখানে 51তম ব্যাচে একটা ক্লাস চলতেছিল, 50 আমি দেখলাম যে মানে প্রচুর স্টুডেন্ট ক্লাস আমার করতেছে। স্যার সবচেয়ে ভালো লাগে হলো ছেলেমেয়েরা এত সিরিয়াস। আমি ওদিন পেলাম ফার্স্ট ইয়ার এক ছেলে ক্লাস করতেছে, ফার্স্ট ইয়ারে বলছে স্যার আমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে সিরিয়াসটা ওদের ভিতরে প্রচুর সিরিয়াসনেসটা। না, আল্লাহর মতো আমাদের বাংলাদেশের সবখান থেকে স্টুডেন্ট ক্লাস করছে, আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানের জিনিস দেওয়ার জন্য। এখানে দেখো তো কয়েকটা গিফট আছে, যারা তোমরা এখন যদি ভর্তি হও তাহলে তোর জন্য গিফট হচ্ছে কি কি গিফট বললো আমাদেরকে? প্রথম গিফট হচ্ছে যে 10ম বিসিএস থেকে 49তম বিসিএস পরীক্ষার যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা সাম্প্রতিক সময়ে এই স্যাররা এই প্রশ্নগুলো বিশ্লেষণ করে ক্লাস নিয়েছে। বিগত বিসিএস সব প্রশ্ন বিশ্লেষণ করে পাচ্ছ, এক সেট রেকর্ড ক্লাস পাচ্ছ। 2 নাম্বার, তুমি যে কোনো কোর্সে ভর্তি হও, সে বিসিএস হোক বা প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রাইমারি শিক্ষক তো গেছেই, এনটিআরসি কোর্সে ভর্তি চলছে বেশি, প্রাইমারি প্রধান শিক্ষক, এনটিআরসি মানে শিক্ষক নিবন্ধন, সামনে তো শিক্ষক নিবন্ধনের ব্যাপারটা আসবে। তুমি যে কোর্সে বা 11তম থেকে 20তম গ্রেডের যে কোনো কোর্সে ভর্তি হও তুমি, ঠিক আছে, বা ব্যাংক জব কোর্সে ভর্তি হও, কোনো সমস্যা নাই, সব কোর্সেই তুমি এইরকম ওই কোর্সের একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স তুমি ফ্রি পাবা। মানে এখন এই যে নববর্ষ উপলক্ষে যদি ভর্তি হও 3000 টাকা সময়, এবং স্যার ওই ক্লাসগুলোর মান কিন্তু খুবই ভালো, আমরাই নেই এবং খুবই ডিটেইলস Premium record। ওখানে। হ্যাঁ, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা পড়ুক, সো এটা আমরা দেই। একটা লাইভ এক্সাম ব্যাচ থাকবে এখানে ফ্রি, সেটাও তুমি এখানে free পাবা। 3টা তাহলে সর্বমোট। আরেকটা কি ছিল স্যার? 500 টাকা সময় মিলে লাইভ এক্সাম ব্যাচ। আবারও চলে আসলাম, আমাদের প্রথম পর্বটা বোধহয় মানে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছিল, তো আমরা এই দ্বিতীয় পর্ব আকারে আবার শুরু করলাম। অর্থাৎ আগের অংশে দেখে নিতে হবে, আরেকটা ভিডিও দেওয়া আছে, মানে লাইভ ক্লাস ছিল আগের অংশে। এখন আমাদের মানে আরেকটা পর্ব শুরু করে দিলাম আর কি। এখন যারা ছিলাম তারা আবার যুক্ত হই। খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথমে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করেছি, আর এখন থেকে আমাদের অভ্র স্যার এবং শাওন স্যার সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবে, সাধারণ জ্ঞান বিষয়ে মানে মজার কিছু তথ্য দিবে, যেগুলো খুবই পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। এরপরে বাংলা আলোচনা হবে, তারপরে গণিতে আলোচনা হবে। এটা আমাদের এই যে ইংরেজি নতুন বর্ষ শুরু হলো 2026 সাল, 2026 সালের এই নতুন বর্ষ উপলক্ষে আমরা এই সময়টাকে উদযাপন করছি, আনন্দের সাথে উদযাপন করছি। আমাদের বিদ্যাবাড়ি পরিবারের পক্ষ থেকে আমরা সবাই মিলে, একটু আগের ভিডিওতে আমরা সবাই ছিলাম, সবাই যার ক্লাস নিচ্ছে, এবং ক্লাস নেওয়ার ফাঁকে যেমন আমি ইংরেজি কথা বললাম, ইংরেজি বিষয় নিয়ে কথা বললাম একটু আগে, আমি এখন চলে যাচ্ছি আমাদের অভ্র স্যার এবং শাওন স্যার, তারা সাধারণ জ্ঞান খুব মজা করে পড়িয়ে দিবে। তারপরে বাংলা আসবে, তারপরে গণিত আসবে, তারপরে বিজ্ঞান আসবে, আইসিটি আসবে, সব বিষয়ে একটু করে আমরা নলেজ পাবো। পুরো ক্লাসে যদি দেখি আমরা, তাহলে আমরা যেই চাকরি পরীক্ষাই দিই ইনশাল্লাহ এই বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে দারুণ একটা ডিরেকশন পাবো। তো আমরা সাথে থাকবো ইনশাল্লাহ। তো আমরা এটা শুরু করে দিই। আমরা এর আগে ইংরেজিতে বললাম, এখন আমরা আন্তর্জাতিক বাংলাদেশ দুটো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমরা একটু বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ।
সো সবাইকে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে এবং শাওন স্যারের পক্ষ থেকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আমাকে শাওন স্যার একটা মজার ঘটনা বলি, আমাকে এক বড় ভাই বলতেছে, বলছে অব্র তোমরা তো বিসিএস এ 70 মার্কের প্রিলিতে পড়ো। আমি বললাম জি। বলে সাধারণ জ্ঞান কি কমার কোনো সম্ভাবনা আছে নাকি? আমি বলছি ভাই কমার সম্ভাবনাটা যদি বাড়ে তাহলে তো ভালো। তো এইবার 75 মার্ক হয়ে গেছে সাধারণ জ্ঞান, 5 বেড়ে গেছে। হ্যাঁ 5 বেড়ে গেছে। তার মানে হচ্ছে সাধারণ জ্ঞানের ইম্পর্টেন্স কিন্তু সবসময় মানে বলা যায় অর্ধেক বলা যায় অর্ধেক মার্ক। এবং আপনার ভালো করার পূর্ব শর্ত হচ্ছে আপনি যদি ভালো করতে চান তাহলে আপনার ভালো করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সব সাবজেক্টে ভালো করতে হবে। এই মেসেজটা কিন্তু স্যার আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় যে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার সব সাবজেক্টে ভালো করতে হবে, তার জন্য জিকেটা খুব ইম্পর্টেন্ট। স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো ওরা তো জয়েন করতেছে, জিকে তে আপনার কাছে কি মনে হয় ভালো করার জন্য কি করা দরকার? স্যার জিকে যদি আমি বলি ওয়ান কাইন্ডস অফ ম্যাথ, যেমন আপনি ম্যাথ যদি প্র্যাকটিসে রাখেন তাহলে ম্যাথ পারবেন। আর জিকের মধ্যে যেটা হচ্ছে ম্যাথ আপনি কিন্তু যদি আপনার মুখস্থ থাকে চোখের দেখে আপনি পেরে গেলেন, আর যদি না পারেন তাহলে কিন্তু অনেকবার ক্যালকুলেশন করেও দেখা যায় উত্তর বের হয় না। ঠিক জিকের ব্যাপারটাও এমন, যদি প্র্যাকটিসে রাখেন তাহলে জিকে পারবেন, যদি প্র্যাকটিসে না রাখেন তাহলে জিকে আপনি হারিয়ে যাবেন। এবং আমি একটা জিনিস বিলিভ করি, অনেকে বলে যে স্যার জিকে আমি প্রচুর মুখস্থ করি। আমি বলছি বাবারে মুখস্থ করে এত মনে থাকবে না, মানুষের যখন বেশি খেলে বদহজম হয়, মাথা থেকে বেশি মাথা নিলে ইয়ে হয়। সো বেশি রিডিং করতে হবে প্রচুর। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব। সো থাকেন আমাদের সাথে, দেখেন যে জিনিসগুলো আমরা পড়াবো এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই কাজে লাগবে এবং আমরা পরীক্ষায় আসে এরকম প্রশ্নগুলোই পড়াবো। সো শুরু করি আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম প্রশ্ন। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় কি? বলতেন তো উত্তর কি হয়? বলেন তো, 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়? দেখি আপনার উত্তর দেন তো কি হয়। হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছেন, বলেন তো কোনটা হবে? স্থলবেষ্টিত রাষ্ট্র হবে, নিরপেক্ষ রাষ্ট্র হবে, বাফার স্টেট হবে, না জিরো নাম রাষ্ট্র হবে? কোনটা হবে দেখি, কোনটা হবে দেখি? সবাই উত্তর দেই, সবাই উত্তর দেই, আমরা দেখি পারে কিনা। ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল হতে হতেই মানুষের কিন্তু কি শুদ্ধ হয়। অনেকে জিজ্ঞেস করছেন স্যার কেমন আছেন? আমরা ভালো আছি, ওয়ালাইকুম সালাম, আমাদের দুজনের পক্ষ থেকে। দেখি ভুল করতে করতেই শুদ্ধ হয়, দেখি ফ্যান্টাস্টিক, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছে আমরা। বাফার স্টেট, বাফার স্টেট মানে হচ্ছে দুইটা বৃহৎ রাষ্ট্র যুদ্ধ করছে, তার মাঝখানে যদি একটা ক্ষুদ্র রাষ্ট্র থাকে যে নিরপেক্ষ রাখে, কম শক্তিশালী, যে ওই যুদ্ধের কারণে প্রভাবিত হয় বা যুদ্ধ প্রশমনে যে ভূমিকা রাখে তাকে আসলে বাফার স্টেট বলে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে বেলজিয়াম ছিল, সো বেলজিয়াম একটা বাফার স্টেট, এখনো তাদের মাঝে বাফার স্টেট হিসেবে কাজ করে। স্টুডেন্টরা বলতে পারে স্যার একটু আর একটু উদাহরণ দেন না। যেমন ইন্ডিয়া এবং হচ্ছে চীন, তার মাঝখানে নেপাল এবং ভুটান, এই দুটো কিন্তু একটা বাফার রাষ্ট্র হিসেবে কাজ করে। রাশিয়া এবং চীনের মাঝখানে মঙ্গোলিয়া একটা বাফার রাষ্ট্র হিসেবে কাজ করে। মঙ্গোলিয়া কিন্তু একটা স্থলবেষ্টিত রাষ্ট্র, ঠিক আছে। সো পৃথিবীতে স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টা? 45টা। ঠিক আছে, আরেকটা সাধারণ জ্ঞান বলে দিলাম। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য নয়? আমি ছেলে মেয়েদেরকে সবসময় ক্লাসে বলি স্যার যে সংগঠন সংস্থা ভালো করে পড়বে, সদস্য। হ্যাঁ, কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? তো আমি সবসময় বলি যে ভালো করে পড়ার, সংগঠন সংস্থা পড়াটা খুবই জরুরি, কারণ আসবে। যেমন জাতিসংঘ দিয়ে কিন্তু আপনি দেখেন সবসময় প্রশ্ন আসে। যারা আসলে জিকে পড়া শুরু করতেছেন তারা আগে সাধারণ জ্ঞানটা শুরু করেন না, জাতিসংঘটা শুরু করেন। এখানে 70% মার্ক, এখানে 75% মার্ক বিসিএস এ, প্রাইমারিতে আসে, এনটিএসসি সব জায়গায় আছে। আপনি এটা আগে শুরু করেন এবং আপনি সংগঠন সংস্থার কিন্তু সংগঠনের প্রতিষ্ঠাকাল পড়েন, সংগঠনের ইতিহাসটা পড়েন, সদস্য সংখ্যাটা পড়েন, সদর দপ্তর পড়েন। হ্যাঁ, দেখবেন সদস্য সংখ্যা প্রায় চেঞ্জ হয়, যেটা চেঞ্জ হয় সেটা আপনার বইতে আপনি লিখে রাখেন। মহাসচিবদের নামটা জানেন, সেটা আপনি চেঞ্জ হলে লিখে রাখেন। এগুলো আসলে আপনার ডেভেলপমেন্টের জন্য কি করবে? কাজ করবে। সো এখন আমরা যদি বলি যে কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য নয়, ন্যাটো আগে কি? ন্যাটো হলো একটা সামরিক জোট। আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্নায়ু যুদ্ধ হয়। সো স্নায়ু যুদ্ধ হচ্ছে সমাজতন্ত্র এবং পুঁজিবাদ দুইটা পক্ষ হয়ে যায়। সমাজতন্ত্রের নেতৃত্ব দেয় রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন, আর পুঁজিবাদের নেতৃত্ব দেয় হচ্ছে আমেরিকা। সো এই দুইটা কান্ট্রি যখন দুইটা পার্ট থেকে লিড দিচ্ছে তখন পুঁজিবাদীরা যে কাজটা করে, তাদের নিজস্বদেরকে কেউ যদি আক্রমণ করে সেভ করার জন্য তারা একটা জোট গঠন করে, এটা হলো ন্যাটো। আর সমাজতান্ত্রিকরা করে ওয়ারশো প্যাক্ট। ওয়ারশো প্যাক্ট কিন্তু পৃথিবী থেকে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। কেন? সোভিয়েত ইউনিয়ন ভাঙার মধ্য দিয়ে। এখন অনেকে প্রশ্ন করে স্যার সোভিয়েত ইউনিয়ন ভেঙে পৃথিবীতে কয়টা রাষ্ট্র হয়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে পৃথিবীতে 15টা রাষ্ট্র হয়। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন সহ 15টা রাষ্ট্র হয়। সো রাশিয়া সহ 15টা হয়। সো এই যে 15টা রাষ্ট্র হয়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আমরা দেখি যে সমাজতান্ত্রিকদের যে সংগঠন ওয়ারশো প্যাক্ট বিলুপ্ত হয়ে গেছে, বাট ন্যাটোকে আমরা এখনো দেখি। ন্যাটো নিয়ে কিন্তু
অনেকগুলো গুরুত্বপূর্ণ আছে, যেমন ন্যাটোর প্রতিষ্ঠার সাল কবে, 1949। ন্যাটোর সদর দপ্তর কোথায়, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ন্যাটোর সদস্য কয়টা, 32টা। 32টা এখন পর্যন্ত। সর্বশেষ সদস্যকে সুইডেন। সো এইগুলা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে। ন্যাটো একটা কি ধরনের জোট, সামরিক জোট। ন্যাটোর পূর্ণরূপ আছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। প্রিয় শিক্ষার্থীরা, সামরিক জোট ন্যাটোর সদস্য হচ্ছে মুসলিম দেশের মধ্যে তুরস্ক এবং আলবেনিয়া, দুইটা, তুরস্ক এবং আলবেনিয়া। সো আমরা এখানে তুরস্ক বলবো, যেহেতু এখানে একটা চেয়েছে একটা চেয়েছে সেজন্য আমরা তুরস্ক বলেছি। এরপরে আমরা দেখি দ্য আইডিয়া অফ জাস্টিস। আসলে এই গ্রন্থটা 2009 সালে আপনার অমর্ত্য সেন এই গ্রন্থটা উনি হচ্ছেন রচনা করেন, এবং এই গ্রন্থটা আপনারা পড়ে দেখতে পারেন। বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থগুলো পড়বেন, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন এ লং ওয়াক টু ফ্রিডম, এটা একটা বই, এটা হলো নেলসন ম্যান্ডেলার। আপনি বিখ্যাত বইগুলো পড়েন, বিখ্যাত বইগুলো জানেন। হ্যাঁ, অ্যাডাম স্মিথ কোন বই লিখছে সেটা পড়েন, দেখেন। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের বিদ্যাবাড়ির শিটে কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে আসলে কোন কোন জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করে দিয়েছি। সাম্প্রতিক সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বই আসতেছে, তার যে আত্মজীবনী থেকে শুরু করে তার লিখিত বইগুলো, এগুলো কিন্তু আসে। সো এগুলো থেকেও যদি ওনারা, আমার মনে হয় সামনে প্রাইমারি এবং বিসিএস পরীক্ষা, এইগুলোকে হয়তো বই থেকে কিছু একটা আসতে পারে। সবাই বই লেখে, আমাদেরও বই পড়ি, বই পড়াও ভালো, পড়তে হবে, আমাদের স্টুডেন্টদেরও প্রচুর পড়তে হয়। বিখ্যাত ব্যক্তিরা বই লিখলে কি করার আছে, আমাদের কিছু করার নাই, আমাদের জানতে হবে, পড়তে হবে। সো এরপরে আমরা আসি, এরপরে আমরা একটা দেখি মেক্সিকো যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি। সীমারেখা জিনিসটা কি স্যার, আপনি বলতে পারবেন সীমারেখাটা কি? ওদের দুই দেশের মাঝখানে, মোটামুটি দুই দেশকে বিভক্ত করার জন্য যে রেখাটা টানা হয় সেটা, দুই দেশের মাঝখানে বিভক্ত করার জন্য সীমানা পিলার থাকে, অনেক সময় হচ্ছে লাইন থাকে, বিভিন্ন ধরনের সীমানা চিহ্নিতকরণ লাইন থাকে, কাঁটাতারে বেড়া থাকে। হ্যাঁ, এরকম এটা হলো সীমারেখা। সীমারেখাগুলো বাসায় পড়বেন, বারবার রিডিং পড়বেন, সব সময় আসে। ছোট্ট একটা টপিক, প্রশ্ন আসে অনেক বেশি। পৃথিবীতে অনেক সীমারেখা আছে ভাই, এতগুলো আমাদের লাগবে না। আমাদের যেটা পরীক্ষা আসে সেগুলো নিয়ে আমরা বিদ্যাবাড়ি শিটে দিয়েছি। সো এখানে আমি বলি মেক্সিকো যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হলো সনোর লাইন। এছাড়া ম্যাকনামারা লাইন আছে, হিন্ডারবার্গ আছে, ডুরান্ড আছে, তারপর র্যাডক্লিফ লাইন আছে। এগুলো ভালো করে দেখবেন। ম্যাকমোহন আছে। এই জায়গাগুলো থেকে কিন্তু সবসময় কি আসে, প্রশ্ন আসে। ঠিক আছে স্যার, আপনাদের শীত লাগছে না? না, আমাদের শীত লাগছে না, আমাদের আপনাদেরকে দেখে গরম লাগছে, আর আমাদের রুমে প্রচুর গরম। ঠিক আছে, তো এয়ার প্রুফ কোনো ইয়ে নেই তো, আর পাশাপাশি এসি চলতেছে, আমাদের এসি চলছে। সো আমরা যেগুলো পড়াইছি সেগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে স্যারে বাংলাদেশে যাবে, তার আগে আমি স্যারকে এইগুলো নিয়ে একটু বলার জন্য বলছি। এটা স্যার, যদি আমি বলি, আমাদের অলরেডি শিক্ষক নিবন্ধন, আপনারা হয়তো জানেন যে শিক্ষক নিবন্ধনের জন্য 7ম যে গণবিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসছে, আমরা আজকে নিউজও দেখলাম। সুতরাং গণবিজ্ঞপ্তির পরে যে সার্কুলারটা আসবে সেটার জন্য খুব একটা বেশি সময় পাবেন না। এই জন্য বিদ্যাবাড়ির প্রত্যেকটা সাবজেক্টে আমরা কম বেশি, মোটামুটি বেশ কিছু সাবজেক্টে আমরা শিক্ষক নিবন্ধনের নতুন যে ক্রাইটেরিয়া এমসিকিউ টাইপ পরীক্ষায় জন্য সাবজেক্টিভ কোর্স, এমসিকিউ বেস সাবজেক্টিভ কোর্স, সেই কোর্সগুলোতে আমরা এই আমাদের নতুন বছর উপলক্ষে 57% ছাড়, সবগুলো কোর্সে 57% ডিসকাউন্টে আমরা মোটামুটি ভর্তি নিচ্ছি। এগুলো আসলে আমরা দিয়েছি হলো স্টুডেন্টদের অনুরোধে আর কি। কারণ হচ্ছে অনেকে বলে যে স্যার আমরা প্রিলি করি, কিন্তু প্রিলি করে তো রিটেনের জন্য বিপদে পড়ি। তো আপনারা আগে থেকে দেন, আমার তো এমনি পরীক্ষা দিতে হবে, তাহলে আমি রিটেনও করে রাখি। এখন স্যার রিটেন তো নাই, রিটেন তো নাই, সব রিটেন বাদ হয়ে এমসিকিউ আমরা ওইভাবেই পড়াচ্ছি আর কি। মানে সাবজেক্টের গুরুত্বপূর্ণ, যেমন ফিনান্স এন্ড ব্যাংকিং এর যে বা ইকোনমিক্স এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে, বা স্যার যে সাবজেক্টে নেন সেই সমাজ বিজ্ঞানের, রাষ্ট্রবিজ্ঞান, এগুলোতে আমরা এমসিকিউটা ভালো করে দিচ্ছি। 21টা কোর্স আমরা অলরেডি রান করে দিয়েছি। 21টা কোর্সে আপনারা ভর্তি হতে পারেন, যে কোনো কোর্সে ভর্তি হন, 57% ডিসকাউন্ট আমাদের ভর্তি হবে। এখানে ভর্তি ফি গুলো দেওয়া আছে, আমাদের বিদ্যাবাড়ি.com এ গেলেই আপনারা সকল কোর্সের ফি এবং আপনারা কত ডিসকাউন্ট পাচ্ছেন সেটা সহ মেনশন করা আছে। আমি বলে দিই স্যার, মাত্র 1634 জি, 1634 টাকা। আর সামাজিক বিজ্ঞান এবং গণিতের হয়তো বা আবার এখানে একটা বিষয় বলি, আপনি হয়তো আপনার সাবজেক্টে খুবই ভালো, আমরা চাই প্রত্যেকটা মানুষ তার সাবজেক্টে ভালো হয়, তার সাবজেক্টকে পছন্দ করে। আসলে এগুলো অনেক সময় ভিতরের থেকে এমসিকিউ গুলা পড়াটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক বছর পরে এত প্রশ্ন, আসলে আপনারা অনেকে চাকরি করেন, সংসার করেন, বা আদার প্রিপারেশন নিচ্ছেন, এগুলা প্রত্যেক টিচার যে সাবজেক্টের দায়িত্বে আছে উনি ওনার মতো করে গুছিয়ে দেয়, যাতে ছেলেমেয়েরা পড়তে অসুবিধা না হয়। একটু আপনাকে ধরাই দিলে এরপর আপনি নিজেই পারবেন। আচ্ছা, অনেকে বলতেছে বিষয়ভিত্তিকের সাথে প্রিলি কি পড়ানো? প্রিলি তো দুটাই, এখানে বিষয়ভিত্তিকও প্রিলি আর আপনার জেনারেলও প্রিলি, সব দুটাই প্রিলি, আলাদা আলাদা কোর্স। আমাদের বিষয়ভিত্তিকের সাথে তো প্রিলির কোনো সম্পর্ক নেই, বা জেনারেলের কোনো সম্পর্ক নেই। এবার আমরা বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নটা দেখব। বাংলাদেশ বিষয়াবলী প্রথমে একটু প্রশ্নটা ঘুরিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমরা সচরাচর জানি যে বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য সম্পর্কে অনেকে আসে, কিন্তু বর্তমান কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট করে, যে আপনাকে আসলে দেখে যে 1 থেকে 5 পর্যন্ত আপনি জানেন কি না জানেন। এজন্য এই প্রশ্নটা নেওয়া হয়েছে। বাংলাদেশের
দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য কোনটি? দেখি 2-1 কমেন্ট করেন, যদিও পারবেন সবাই, কারণ মোটামুটিভাবে এই বছরের এটা একেবারে আপডেট তথ্য। স্যার একটু আগে আপনাদের যেটা পড়ালেন সেটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের সামনে পরীক্ষাগুলোর জন্য। আর আমি বাংলাদেশ বিষয়াবলী থেকে 2টা প্রশ্ন, 2টাই হচ্ছে সাম্প্রতিক তথ্য থেকে নেওয়ার চেষ্টা করেছি। দেখি আপনারা উত্তর করেন। অনেকেই উত্তর করেছে পাট। হ্যাঁ, বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য বর্তমান এই 2025 সাল অনুযায়ী বলা হচ্ছে যে পাট। তবে এখানে একটু প্রশ্নের মধ্যে বাধা হতে পারে, সেটা হচ্ছে তৈরি পোশাক। অনেকেই মনে করতে পারেন যে তৈরি পোশাক কিনা। তৈরি পোশাক হচ্ছে প্রথম রপ্তানি পণ্য, আর পাট হচ্ছে দ্বিতীয় অবস্থানে বর্তমান আছে। এটা আবার 2024 সালে পাট ছিল দ্বিতীয় অবস্থানে, ছিল তৈরি পোশাক। 25-এ এসে তৈরি পোশাক প্রথম অবস্থানে চলে গেছে, দ্বিতীয় অবস্থানে পাট। যেহেতু কনফিউশনে পড়ে যেতে পারেন, এই জন্য আপনাদের এটা নেওয়া হয়েছে। সো পাট এতটুকু মনে রাখলেই হবে যে দ্বিতীয় অর্থকরী ফসল রপ্তানি পণ্য হচ্ছে পাট, আর প্রথম রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। এই যে দেখেন, অনেকে কিন্তু ভুল করে উত্তর দিচ্ছে যে তৈরি পোশাক স্যার, কারণ প্রশ্নটা ভালো করে পড়ে নাই। প্রশ্ন পড়ো, ভালো করে পড়ো, দেখো প্রশ্ন আমি কি বলছে। দ্বিতীয় অর্থকরী ফসল মানে রপ্তানি পণ্য নিয়েছি, এখানে প্রথমটা না, ঠিক আছে? দ্বিতীয়টা নেওয়ার কারণে অনেকে ভুল করে ফেলেছেন। যাই হোক, এটা হবে পাট। আর 2 নম্বর প্রশ্ন স্যার, আমরা সাম্প্রতিক সময়ের একটা প্রশ্ন নিয়েছি স্যার। পাট নিয়ে কি আমি একটা কথা বলবো? হ্যাঁ স্যার, অবশ্যই। পৃথিবীর সবচেয়ে দামি পাট মেস্তা পাট হ্যাঁ, বাংলাদেশের রংপুর জেলায় জন্মে। রংপুরে স্যারের বাড়ি কোথায়? রংপুরেই স্যার বাড়ি। বললাম। তার মানে দাম আমাদের বেশি স্যার, নাকি? আচ্ছা, যাই হোক আচ্ছা, এরপর আসি স্যার। এটা হচ্ছে 3-0 তত্ত্বের সম্প্রতি খুবই বেশি আসছে, মানে এত বেশি আসছে প্রশ্নটা এই 1-1.5 বছরে বলা যায়, যেহেতু 1-1.5 বছরের মধ্যে খুবই প্রাইমারি important। পরীক্ষাটাও হয়নি, সুতরাং খুবই important এটা। আপাতত আশা করা যায় এখান থেকে কিছু একটা কমন পেতে পারেন। হ্যাঁ। 3-0 তত্ত্বের প্রবক্তা বা উদ্ভাবককে। এমনও হয় যে রিটেন কোশ্চেনগুলোতে 3-0 পুনরূপটা কিন্তু চেয়ে বসে। সো এখানে আমরা দেখেছি বিল গেটস, ডক্টর মোহাম্মদ ইউনুস, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক। এখানে মনে রাখবেন একটা সহজ টেকনিক বলে দেই, যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কোশ্চেনে আপাতত সরকার গঠিত হওয়ার আগে যদি কোনো কোশ্চেনে পান ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটা আছে, তাহলে চোখ বন্ধ করে প্রশ্ন উত্তর পারেন অথবা না পারেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস উত্তর করে আসবেন। এটা কারণ কি, উনাকে ছোট করে হয়তো এখানে আর কিছু দেখা হবে না। সুতরাং যেহেতু প্রধান থাকবে, যে আসবে পরবর্তী প্রধান, তার নাম যদি প্রথমে থাকে বুঝবেন তার নামটা উত্তর হবে। ক্লিয়ার? সো এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন স্যার 3-0 তত্ত্বটা মূলত কখন আসে? এটা হচ্ছে ওয়ার্ল্ড অফ 3-0 নামে বই তিনি একটা লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা যদি একটু আলোচনা করি, 3-0 এখানে মূলত তিনি এই বইটা লিখেছিলেন 2017 সালে, আর তার আগে থেকে 2015 সাল থেকে মূলত তিনি 3-0 নিয়ে কথা বলে আসতেছিলেন। এই বইয়ে 3-0 যে ধারণাটা এটা চলে আসে। 3-0 বলতে 1 নম্বর বলা হচ্ছে যে জিরো পভার্টি, অর্থাৎ তিনি এটা যেটা করতে চেয়েছেন যে সারা দুনিয়াকে জিরো দারিদ্র বা শূন্য দারিদ্র। 2 নম্বরে যদি আমরা বলি জিরো আনএমপ্লয়মেন্ট। এটা আমি জানি না স্যার আসলে কি সম্ভাবনা কিনা, আপনার কাছে স্যার কি মনে হয় যে এটা কি সম্ভব বা এই চাওয়া পাওয়া? আমি মনে করি স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন দেখলে মানুষ সামনে আগে। আর আমি 3 চাই নম্বর আমার যেটা ছেলেমেয়েরা আনএমপ্লয়মেন্ট থাকুক, মানে আমার ছেলেমেয়েরা চাকরি বাকরি পাক, বেশি করে যারা এরপর ক্লাস হচ্ছে করে। 3 নম্বর হচ্ছে যে জিরো এমপ্লয়মেন্টের ব্যবস্থা হোক ওদের। কার্বন এমিশন যেটাকে বলা হয়ে থাকে, এই কার্বন এমিশনের কথা তিনি বলেছেন। আমরা হয়তোবা 2-1টাও যদি এখান থেকে স্যার আমরা মোটামুটি ভাবে কাজ করতে পারি, তারপরেও আমার মনে হয় দুনিয়াটা একটু ভালো হবে। সো জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন যেটাকে বলা হয়ে থাকে, এই 3টা। ঠিক আছে? সো আমাদের তাহলে এখান থেকে এই 3-0 কে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। 3-0 পূর্ণরূপটা কি, এটা রিটেনের জন্য কিন্তু আপনাদের হয়ে যাবে। সর্বশেষ জিআই পণ্য। জিআই পণ্য হচ্ছে টাঙ্গাইলের বুনন শিল্প। সর্বশেষ জিআই পণ্য যেটা বলা হচ্ছিল টাঙ্গাইলের বুনন শিল্প, এটা ধরে রাখেন। জিআই কতটা এটা দেখার দরকার নেই, সর্বশেষটা মনে রাখলেই হলো। আর সর্বপ্রথম কোনটা, জামদানি শাড়ি। এই 2টা জিনিস মনে রাখবেন, তাহলে হলো গ্লোবাল ইন্ডিকেটর, হ্যাঁ, যে অঞ্চলে যেটা বেশি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর যেটাকে বলা থাকে। ওই টাঙ্গাইলে অলরেডি এর আগেও একটা আছে, টাঙ্গাইলের শাড়ি আছে। এরপরে আবার দ্বিতীয় হিসেবে বুনন শিল্প, যেটা হাতে বোনা যে শিল্পটা, এই শিল্পটার কথা বলা হচ্ছে। সো টাঙ্গাইলের বুনন শিল্প সর্বশেষ জিআই পণ্য। স্যার মোটামুটি আমাদের প্রশ্ন আজকে শেষ। সাধারণ জ্ঞান থেকে যে 5টা বা 6টা প্রশ্ন আমাদের দেওয়ার কথা ছিল আমরা দিয়েছি, এবং এরপরে আবার নতুন করে সেই আমাদের যারা কোর্সগুলো কোর্স সেখানে ভর্তি হবেন। আর এই জিনিসটা আজকে আমাদের আলোচনা করার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের খুবই প্রিয় মানুষ, প্রিয় স্যার, আমাদের সবার প্রিয় ওশান স্যারকে। ওশান স্যার বাংলা নিয়ে আলোচনা করবেন, এবং ওশান স্যার এবং আমি শাওন স্যারকে রিকোয়েস্ট করবো দুজন একসাথে একটু এটা নিয়ে আলোচনা করার জন্য। এরপরে বাংলা, তারপরে থ্যাংক ইউ। আমি আমার দিক থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। শাওন স্যার, ওশান স্যারকে একটু সময় দেন এখানে। তাহলে একটু আলোচনা করি আমরা। এটা আমাদের চলমান কোর্স সমূহে কোন কোর্সে কত টাকা ফি, 57% ডিসকাউন্টে একটু যদি বলে দেন, তাই না? তো 50তম বিসিএস তো হয়েই যাবে সামনে, যেটা বোঝা যাচ্ছে। আর 51তম বিসিএস মানে খুব বেশি একটা সময় নিবে না,
ওই 1 বছরের মধ্যেই বিসিএস শেষ করবে, এটা হচ্ছে মূল লক্ষ্য। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে কারো যদি বিসিএস টার্গেট থাকে তাহলে এখন থেকে আসলে প্রস্তুতি নেওয়াটা উচিত, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে থেকে প্রস্তুতি না নিলে কি ধরনের সমস্যা হয়ে যায়, হুটহাট পরীক্ষা দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে 51তম বিসিএস এ আপনারা যুক্ত হতে পারেন মাত্র 7,740 টাকা, আর এই ক্লাসগুলো কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত চলতেই থাকবে। আর এছাড়াও 52তম বিসিএস যেটা ফাউন্ডেশন টু অ্যাডভান্স লাইফ ব্যাচ, যারা 52তম বিসিএস এর জন্য ট্রাই করবে, বিশেষ করে যারা এখন 3rd ইয়ার বা 4th ইয়ারে আছে তাদের জন্য মনে হয় এটা 3rd ইয়ার 4th ইয়ারে। এছাড়া না সেকেন্ড ইয়ারে হতে পারে, ফার্স্ট ইয়ারে হতে পারে, অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার থেকে ফাউন্ডেশন ব্যাচ তো এখানে হতে পারে, তবে এটা 52 থেকে না দিয়ে অন্য কোনো বিসিএস এ সে যুক্ত হলো, মানে পরীক্ষা দিল। এছাড়াও তো নিবন্ধন সামনে আসতেছে, নিবন্ধন যেহেতু প্রাইমারি শেষের দিকে, সামনে পরীক্ষা হলেই শেষ, এরপর আসবে যে শিক্ষক নিবন্ধন, তো এখানে যুক্ত হতে পারে মাত্র 2150 টাকা এখন পর্যন্ত আমাদের। এছাড়া 11 থেকে 20তম গ্রেড যেটা চাকরি রাজা বলা হয়, মানে এমন প্রতিনিয়ত সার্কুলার আসতেছে, সব চাকরি হচ্ছে এখানেই আছে, তো এখানেও যুক্ত হতে পারে 2150। আর হচ্ছে ব্যাংক জব, ব্যাংকের চাকরি তো হচ্ছে লাক্সারিয়াস একটা চাকরি, মাত্র 2365 টাকায়। তো এগুলোতে আপনারা যুক্ত হতে পারেন। তো এখন তাহলে এখন বাংলা নিয়ে আলোচনা করেন, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলি, অনেকেই এই যে জিআই পণ্যগুলো নিয়ে বলতেছেন যেগুলো, এগুলো কিন্তু আপনারা যে তথ্যগুলো বলতেছেন একটা অথেন্টিক নয়। হ্যাঁ, অনেকের জায়গায় দেখবেন বিভিন্ন ধরনের অনলাইন পোর্টালগুলোতে এগুলো দিয়ে দেয়, তবে বইয়ে যেটা পাবেন সেটাই পড়বেন। জিআই পণ্য ঠিক মনে হয় যে স্যার মাসে 3টা-4টা করে তো হচ্ছে, মানে ঘুম থেকে উঠে দেখি যে এই পণ্য চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে চিন্তা করেন, সর্বশেষ আপডেট যেটা থাকবে সেটাই পড়ার চেষ্টা করবেন সর্বশেষ। যেহেতু আজকে 1 তারিখ, 2 তারিখে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স কিনে ফেলেন, কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা আছে সেটা পড়ে ফেলবেন, তাহলে হয়ে যাবে আশা করি। আর আমাদের আপডেট তথ্যগুলো আছে সেগুলো থেকে পড়বেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। স্যার আসলাম, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যারকে ধন্যবাদ। আচ্ছা, বাংলা সাহিত্য মানে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি দেখি সাম্প্রতিক সময়ে যতগুলো চাকরি পরীক্ষা হচ্ছে সবথেকে কঠিন প্রশ্ন হচ্ছে বাংলা প্রশ্ন। তো এখান থেকে আসলে উত্তরণে কি উপায়? তো আজকে আমরা বেশ কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে সামনে যাদের পরীক্ষা আছে, অন্তত প্রাইমারি পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষা, এগুলোতে এই প্রশ্নগুলো খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোচনা। তো শুরুতে একটু দেখেন যে প্রশ্নটি আছে, সেটি হলো যে যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, কোন ধরনের বাক্য? এই বাক্যটা আসলে কোন ধরনের? এটা পারার কথা, এটা সবাই পারার কথা। 4টি আছে এখানে, সরল আছে, জটিল, যৌগিক এবং মিশ্র বাক্য। সরল, জটিল, যৌগিক এবং মিশ্র বাক্য, এটা পারার কথা, তাই না? তো এইখানে একটু আমাদের সমস্যা হতে পারে, বিশেষ করে সরল, জটিল, যৌগিক যাদের একটু সমস্যা হয় আর কি চিনতে, তাদের বলি বিশেষ করে সময় যৌগিকের সাথে, মানে যৌগিক বাক্যের সাথে জটিল বাক্যের একটা মিশ্রণ হয়ে যায়, মানে সামান্য পার্থক্যের কারণে জটিল বা যৌগিকের মধ্যে পার্থক্যটা করতে পারেন অনেকেই। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, শুরুতে যদি আমরা একটু দেখি যে যৌগিক বাক্য যেটা আছে, আমরা যদি একটু নোটে চলে যাই তাহলে ভালো হয়। খেয়াল করে দেখেন যৌগিক বাক্য যেটি, আগে যৌগিক বাক্যের বৈশিষ্ট্যটা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। হতে পারে সেটা একটা খণ্ড বাক্য হতে পারে, বা একটা স্বাধীন বাক্য হতে পারে, একটা সরল বাক্য হতে পারে, যেভাবে হোক না কেন, খণ্ড বাক্য বলেন বা সরল বাক্য যেটাই বলেন না কেন। খেয়াল করে দেখেন একটা খণ্ড বাক্য থাকবে, বা এদিকেও একটা খণ্ড বাক্য থাকবে, অথবা একটা সরল বাক্য থাকবে, অথবা একটা সরল বাক্য থাকতে পারে, পরিপূর্ণ একটা বাক্য। এই দুইটা খণ্ড বাক্যের মাঝে, যদি সবার আগে দেখতে হবে কমা আছে কিনা, অথবা সেমিকোলন যদি থাকে, অথবা ড্যাশ, যেটাকে আমরা ড্যাশ বলে থাকি দুইটা বাক্যের মধ্যে সংযোগ স্থাপনের জন্য, অথবা যদি এখানে থাকে এবং, ও, আর, অথবা কিন্তু, এই যে অব্যয়গুলো যেগুলো আছে, মানে দুইটা খণ্ড বাক্য বা দুইটা সরল বাক্যের মাঝখানে যদি কমা থাকে, এবং থাকে, ও থাকে, আর থাকে, সেমিকোলন থাকে বা ড্যাশ থাকে, বা দুইটাও থাকতে পারে যে কমার সাথে এবং আছে, অথবা যে কোনো একটা যদি থাকে, তাহলে এটা কি হবে? যৌগিক বাক্য হবে। আর যদি আমরা দেখি জটিল বা মিশ্র বাক্যের যে গঠনটা যদি দেখি, জটিল বা মিশ্র বাক্য এটাও চেনা যায় খুব সহজেই। খেয়াল করে দেখেন একটা খণ্ড বাক্য থাকবে, হ্যাঁ, একটা খণ্ড বাক্য বা সরল বাক্য থাকলো, এদিকেও একটা খণ্ড বাক্য বা সরল বাক্য যেটাই বলি না কেন, দুইটা বাক্য থাকলো, মাঝখানে এই চিহ্নগুলো, মাঝখানে এখানে যে চিহ্নগুলো থাকবে সেটা হচ্ছে কমা, অথবা সেমিকোলন, অথবা ড্যাশ, এই তিনটা থেকে যে কোনো একটা চিহ্ন থাকতে হবে, ঠিক আছে? যে কোনো একটা চিহ্ন এখানে থাকতে হবে। কিন্তু বিষয় হচ্ছে যে প্রতিটা বাক্যের শুরুতে একটা করে সাপেক্ষ থাকবে, বা শর্ত যেটাকে বলা হয় সাপেক্ষ থাকবে। প্রতিটা বাক্যের শুরুতে কি থাকবে? একটা করে সাপেক্ষ থাকবে। যেমন আমরা যদি বলি যে যদি, সাপেক্ষগুলো তো আপনারা সবাই চেনেন, যে যদি, তবে, তবে বাক্যের শুরুতে থাকতে হবে, কিন্তু শেষে থাকলে মাঝে থাকলে হবে না, একদম প্রতিটা বাক্যের শুরুতেই থাকতে হবে।
যেমন যদি তবে যেহেতু সেহেতু যেখানে সেখানে যে সে যারা তারা, তাই না, যারা তারা যাহারা তাহারা, এই ধরনের কি থাকবে প্রতিটা বাক্যের শুরুতে সাপেক্ষ থাকতে হবে। এখন কথা হচ্ছে যেমন আমি যদি উদাহরণ দিই যে যদি তুমি আসো, যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি আসো তবে আমি যাব। তাহলে খেয়াল করে দেখেন এখানে দেখেন দুইটা সরল বাক্য বা দুইটা খণ্ড বাক্য যেভাবে বলেন যে তুমি আসো এটা একটা খণ্ড বাক্য, আমি যাব এটা একটা খণ্ড বাক্য। এই দুইটা খণ্ড বাক্যের শুরুতে সাপেক্ষ আছে কিনা, এই যে যদি তবে মানে শর্ত জুড়ে দিছে কিনা, যে যদি আসো তাহলে যাব, শর্ত জুড়ে দিয়েছে। তাহলে এটা হলো জটিল বা মিশ্র বাক্যের বৈশিষ্ট্য। কিন্তু আমার কথা হচ্ছে যদি কখনো দেখেন একটা সাপেক্ষ আছে তখন কি করবেন, যে যদি তুমি আসো আমি যাব, তাহলে শুরুতে দেখলেন যে এখানে কমা আছে, হ্যাঁ সুন্দর কথা, কমা তো আছি, অথবা এখানে সেমিকোলনও থাকতে পারে, অথবা এখানে ড্যাশ থাকতে পারে, যা থাকে থাক। তাহলে যদি তুমি আসো আমি যাব, সাপেক্ষ কিন্তু একটা আছে, তাহলে এটা কোন ধরনের বাক্য হবে একটু উত্তর করবেন। তাহলে এটা কোন ধরনের বাক্য হবে যদি একটা সাপেক্ষ থাকে? জটিল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে সাপেক্ষ থাকতে হবে দুইটা বাক্যের শুরুতেই সাপেক্ষ বা শর্ত থাকবে। কিন্তু যদি একটা বাক্যের শুরুতে সাপেক্ষ থাকে তাহলে এটা মনে রাখবেন এটা কি বাক্য হবে, তখন কিন্তু এই বাক্যটা হয়ে যাবে যৌগিক বাক্য, তখন কিন্তু হয়ে যাবে যৌগিক বাক্য। তাহলে এই যে পার্থক্যটা দেখেন, তার মানে আমরা বুঝলাম যদি দুইটা খণ্ড বাক্যের দুইটা শুরুতেই সাপেক্ষ থাকে তাহলে অবশ্যই সেটা জটিল বা মিশ্র বাক্য হবে। কিন্তু যদি একটা সাপেক্ষ থাকে, হতে পারে প্রথম বাক্যটাতে, হতে পারে পরেরটাতে, একটা সাপেক্ষ থাকলে সেটাও কিন্তু কি হয়ে যাবে, যৌগিক বাক্য হয়ে যাবে। আর এই দুইটা বৈশিষ্ট্য যদি না থাকে যে বাক্যের মধ্যে, অন্ততপক্ষে খেয়াল করবেন যে কমা নাই, সেমিকোলন নাই, ড্যাশ নাই, এবং ও আর অথবা কিন্তু এই কোনো চিহ্নই নাই, সেটা হবে সরল বাক্য। এখন এর ভিতর সাপেক্ষ থাক বা না থাক, তাহলে জটিল বা মিশ্র বাক্য বা যৌগিক বাক্য চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই মাঝখানে যে মানে কমা, সেমিকোলন, ড্যাশ এবং ও আর অথবা কিন্তু এগুলো আছে কিনা এটা আগে দেখবেন। দেখার পর দেখবেন যে দুইটা বাক্যের শুরুতে সাপেক্ষ আছে কিনা। যদি না থাকে তাহলে যৌগিক বাক্য, যদি থাকে দুইটার সামনে জটিল বাক্য, যদি একটা সাপেক্ষ থাকে সেটা কি হবে, যৌগিক বাক্য। আর যদি কমা, সেমিকোলন এগুলো যদি না থাকে কিন্তু এর ভিতরে যত সাপেক্ষ থাকে থাক, কোনো সমস্যা নেই, সেটা কি হবে, সরল বাক্য। তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু এখানে সাপেক্ষ আছে যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, তাহলে এখানে দেখেন সাপেক্ষ আছে যখন তখন, তাই না, যখন তখন। কিন্তু কথা হলো যদি আমি এখানে জাস্ট একটা কমাটা উঠাই দিই তাহলে দেখেন পুরো বাক্যটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই বাক্যগুলো অবশ্যই আপনারা পড়বেন, এগুলো আপনারা সবাই জানেন যে এটা জটিল বা মিশ্র বাক্য। এখন কথা হচ্ছে জটিল দিবেন নাকি মিশ্র দিবেন, একটা দিলেই হয় আর কি, যে কোনো একটা দিলেই হয়ে যায়। এবার দেখেন নিচের কোনটি পুরুষবাচক শব্দ নাই। এই যে প্রশ্নগুলো আলোচনা করতেছি এগুলো তো আপনাদের কাজে লাগবে, বিশেষ করে আসন্ন প্রাইমারি পরীক্ষায় দেখবেন যে আজকে যে 4টা প্রশ্ন আলোচনা করব এখান থেকে অন্তত 2 থেকে 3 নাম্বার আপনার এমনিতেই কমন পাবেন, এটা আপনার পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবেন, এভাবে বাছাই করে নেওয়া। নিচের কোনটির পুরুষবাচক শব্দ নাই? আমরা জানি যে সমস্ত শব্দের পুরুষবাচক শব্দ নাই সেগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ, এই যে লিঙ্গ অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আসন্ন যে পরীক্ষাগুলো আছে নিত্য পুরুষবাচক এবং নিত্য স্ত্রীবাচক যে শব্দগুলো আছে, ঠিক আছে, এগুলো। তো নিত্য স্ত্রীবাচক শব্দগুলো তো আমরা সবাই জানি, যেমন হচ্ছে সধবা, এরপর হলো কি বিধবা, সধবা, বিধবা, তারপর হলো কি অপ্সরা, হ্যাঁ অপ্সরা, এরপর হলো পরি, হ্যাঁ, তারপর হচ্ছে আয়া বা এও, এরপর হলো দাইমা বা দাই বা দাইমা যেটাই বলি না কেন, হ্যাঁ, এরপর হলো কি ডাইনি, এই যে ডাইনি যে শব্দটা আছে ডাইনি, এরপর দেখেন যে পেতনি, হ্যাঁ, ডাইনি, পেতনি, শাকচুন্নি, তারপর হলো কি অসূর্য স্পর্শা, অরক্ষণীয়া, অর্থাৎ সধবা এবং বিধবা, তাই না, সধবা এবং বিধবা ছিল কি 2 সতীন ছিল, তারা কি ছিল 2 সতীন, সধবা বিধবা 2 সতীন ছিল, অসূর্য স্পর্শা এবং অরক্ষণীয়া। এমতো অবস্থায় তারা কার কাছে যায়, এমতো অবস্থায় সৎমা তাদেরকে ডাইনি, পেতনি, ডাইনি, তারপর হলো কি কলঙ্কিনী, সৎমা তাদেরকে কলঙ্কিনী এবং কি কুলোটা বলে গালি দেয়। এই যে কলঙ্কিনী এবং কুলোটা, কলঙ্কিনী এগুলো হচ্ছে কি নিত্য স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, এমতো অবস্থায় তারা যখন এও বা দায়ের কাছে যায় তারাও কি বলে গালি দেয়, ডাইনি, পেতনি, শাকচুনি বলে গালি দেয়। এই যে শব্দগুলো যে আমি লিখে দিলাম এগুলো সবগুলোই হলো নিত্য স্ত্রীবাচক শব্দ, এগুলোর কোনো পুরুষবাচক শব্দ নাই। তাহলে এই অনুযায়ী আমরা দেখতে পারতেছি এখানে যে অপশনটা অনেকে সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা হলো কি ডাইনি হবে। আর অবশ্যই এই শব্দগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, এই আসন্ন পরীক্ষায় নিত্য পুরুষবাচক শব্দ এবং নিত্য স্ত্রীবাচক শব্দ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, এবং লিঙ্গ অধ্যায় থেকে প্রশ্ন আসলেই আগে নিত্য স্ত্রী এবং নিত্য পুরুষবাচক, হ্যাঁ, এগুলো আসবেই।
এরপর হচ্ছে বাক্যের মধ্যে সরল জটিল যৌগিক, যেটা আজকে দেখাই দিলাম। মানে এগুলো হচ্ছে আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এগুলো অবশ্যই আপনারা শিখে রাখবেন। এরপর দেখেন বাংলা সাহিত্যের উদাসীন পথিক কে। এই যে দেখেন যে বাংলা সাহিত্যের উদাসীন পথিক কে ছিলেন। উদাসীন পথিক, একটু প্রশ্নটা অন্যরকম। যেমন গত শুক্রবার প্রাইমারি মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে একটা পরীক্ষা হলো না, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে এসেছিল যে বিষাদ সিন্ধু যে নাটক আছে বা বিষাদ সিন্ধু যে সাহিত্যকর্মটি আছে বা ঐতিহাসিক যে নাটকটি আছে, এই নাটকের লেখকের প্রকৃত নাম কি? খেয়াল করেছেন এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে দেখবেন যে ওই ব্যক্তি থেকে কিন্তু প্রচুর পরিমাণে কি আছে, প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন কিন্তু আসে, দেখবেন ওই ব্যক্তি থেকে, তাই না? তাহলে খেয়াল করে দেখেন বাংলা সাহিত্যের উদাসীন পথিক কে ছিলেন, একটু বলেন দেখি, একটু কমেন্টস করেন দেখি, একটু আপনারা কমেন্টস করবেন, খুব দ্রুত গতিতে কমেন্টস করবেন কে সেটা, এবং সঠিক বানানটা যেন সঠিক হয়। তো খেয়াল করে দেখেন, আমরা জানি তার একটা অন্যতম একটা সাহিত্যকর্ম হচ্ছে, খেয়াল করেন এই কবি সম্পর্কে যে তথ্যগুলো দিব এটা আপনার প্রাইমারিতে কমন পাবেন, 1 নাম্বার হলেও কমন পাবেন। উদাসীন পথিকের মনের কথা, এটা কি? তার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। উদাসীন পথিকের মনের কথা। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়, কোন জেলায়? কুষ্টিয়া জেলায় আমরা জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, কুষ্টিয়া জেলার উপজেলার নাম হচ্ছে কি? কুমারখালী উপজেলা। কুমারখালী উপজেলা কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? লাহিনীপাড়া। মনে পড়ে? এটা কিন্তু এই কয়েকটা বিশেষ আগে কিন্তু এসেছিল যে লাহিনীপাড়ায় কোথায় কে জন্মগ্রহণ করেছেন, কুষ্টিয়ার লাহিনীপাড়ায় কে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, কত সালে জন্মগ্রহণ করেছেন আমরা জানি? 1847 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1847 সালে তিনি জন্মগ্রহণ করেছে। 1857-তে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ, তার 10 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন, এভাবে মনে রাখবেন। হ্যাঁ, তিনি 4টা পত্রিকায় কাজ করেছিলেন। আমরা যদি সেই পত্রিকাগুলো যদি আমরা দেখি, একটা হলো সংবাদ প্রভাকর, তাই না? সংবাদ প্রভাকর, যে তথ্যগুলো দিব সংবাদ প্রভাকর। এরপর যেমন ছিল হিতকরী, হিতকরী পত্রিকায় তিনি কি কাজ করেছেন। এরপর ছিল কি? গ্রাম বার্তা প্রকাশিকা, তাই না? গ্রাম বার্তা প্রকাশিকা, এই পত্রিকায়ও তিনি কি করেছিলেন? কাজ করেছিলেন। গ্রাম বার্তা প্রকাশিকা, সংবাদ প্রভাকর, হিতকরী এবং আজিজন নেহার, এই যে 4টা পত্রিকা দেখতে পারতেছেন, এই 4টা পত্রিকায় মূলত তিনি কি করেছিলেন? কাজ করেছিলেন। এই পত্রিকাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার। তার উপাধিটা কি? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? ওই ব্যক্তির নাম, সেই ব্যক্তিটাকে উত্তর করবেন। প্রথম মুসলিম নাট্যকার। শুধু তাই নয়, তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকও তিনি। প্রথম মুসলিম কি? ঔপন্যাসিক। প্রথম মুসলিম ঔপন্যাসিক। তার বেশ কিছু প্রহসন আছে, তাই কিনা? তার বেশ কিছু প্রহসন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি? প্রহসনগুলো আমরা জানি ফাঁস কাগজ, তাই না? ফাঁস কাগজ। এরপর দেখেন যে বাঁধা খাতা, ফাঁস কাগজ, বাঁধা কাথা, তাই না? ভাই ভাই, এই তো চাই, এই যে এগুলো কি ছিল? তার অন্যতম প্রহসন ছিল। হ্যাঁ, সেই ব্যক্তির নাম কি? অনেকে এখানে সঠিক উত্তর কিন্তু দিতে পারছেন, অনেকেই বলছেন খ বলেছেন। দেখা যাক কোনটি সঠিক উত্তর হয়। তাহলে এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম যে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার, প্রথম মুসলিম ঔপন্যাসিক, তার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে উদাসীন পথিকের মনের কথা। তিনি 1847 সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। তিনি টোটাল 4টা পত্রিকা সম্পাদনা করেন, সংবাদ প্রভাকর, হিতকরী, গ্রাম বার্তা প্রকাশিকা এবং কি? আজিজন নেহার। আর তিনি ফরিদপুর এস্টেটে কি করেছিলেন? ফরিদপুর এস্টেটে কাজ করেছিলেন। তার অন্যতম 2টা নাটক আছে, বলেন তো দেখি কি? বসন্ত কুমারী, মনে পড়ে? বসন্ত কুমারী, জমিদার দর্পণ। বসন্ত কুমারী আর কি? জমিদার দর্পণ। এছাড়াও তার অন্যতম একটা ঐতিহাসিক একটা নাটক আছে, সেটা হলো কি? বিষাদ সিন্ধু। এই যে বিষাদ সিন্ধু, যেটা হচ্ছে কারবালার প্রান্তরে 61 হিজরিতে কারবালার প্রান্তরে যে হ্যাঁ এজিদের বাহিনীর সাথে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছিলেন? শাহাদাত বরণ করেছিলেন তার কাছে, এই কাহিনী কি লেখা। এবং এই বিষাদ সিন্ধু যে ঐতিহাসিক যে নাটকটি আছে, এখানে 3টা পর্ব আছে। আমরা জানি মহরম পর্ব, এজিদ বধ পর্ব, আরেকটা হলো কি? উদ্ধার পর্ব। মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিদ বধ পর্ব। এই ব্যক্তিটাকে বলেন দেখি। তাহলে এটা সবাই জানেন যে এই ব্যক্তিটা হচ্ছেন আর কেউ নন, তিনি হলেন কি? মীর মশাররফ হোসেন। তার নামটা খুব মনে করে রাখবেন, মীর মশাররফ হোসেন। এটা এই কিছুদিন আগেও এসেছিল। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি। খেয়াল করে দেখেন 49তম বিসিএসে এসেছিল যে কাজী নজরুল ইসলামের কি মানে কোন গ্রন্থটি নিষিদ্ধ হয় নাই। উত্তরটা কিন্তু ছিল অগ্নিবীণা।
উত্তর কি ছিল? অগ্নিবীণা। তার মানে কাজী নজরুল ইসলাম থেকে যে নিষিদ্ধ গ্রন্থগুলো এখান থেকে কিন্তু সামনের পরীক্ষাগুলোতে আসতে পারে। হ্যাঁ, মীর মোশাররফ হোসেন, তার ছদ্মনাম ছিল হচ্ছে গাজী মিয়া, এটা আমরা সবাই জানি। তো এখানে খেয়াল করে দেখেন, একটু যদি তার যদি নিষিদ্ধ গ্রন্থগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, তাই না? আমরা জানি ভাঙ্গার গান কি? ভাঙ্গার গান। এরপর দেখেন বিষের বাঁশি, বিষের বাঁশি, ভাঙ্গার গান, বিষের বাঁশি। এরপর দেখেন চন্দ্রবিন্দু, তাই না? চন্দ্রবিন্দু। এরপর কি আছে? প্রলয় শিখা। ভাঙ্গার গান, বিষের বাঁশি, চন্দ্রবিন্দু এবং কি শিখা? প্রলয় শিখা, তাই না? আরেকটা ছিল কি বলেন তো দেখি? আরেকটা ছিল কি? যুগবাণী। আরেকটা কি ছিল? যুগবাণী। এই 5টা গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল। এর মধ্যে যুগবাণী যেটা, এটা নিষিদ্ধ হয়েছিল 1922 সালে। এরপর যেটা হলো কি, এই যে ভাঙ্গার গান এবং বিষের বাঁশি, এটা নিষিদ্ধ হয়েছিল 1924 সালে। হ্যাঁ, আর বাকিগুলো পরবর্তীতে নিষিদ্ধ হয়েছে। এখন কথা হচ্ছে তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে কি অগ্নিবীণা। এটা আমরা সবাই জানি। সেটা কোনটা? অগ্নিবীণা। এই অগ্নিবীণা যেটা কাব্যগ্রন্থ ছিল, তার প্রথম কবিতা ছিল কি? প্রলয় উল্লাস, তাই না? দ্বিতীয় কবিতা ছিল বিদ্রোহী এবং সর্বশেষ ছিল মহররম কবিতা। এই যে বিদ্রোহী কবিতাটা অনেকেই ভেবে থাকে যে কি অগ্নিবীণা কাব্যগ্রন্থ মনে হয় তার কি হয়েছে? নিষিদ্ধ হয়েছে। না, অগ্নিবীণা কাব্যগ্রন্থ কখনো নিষিদ্ধ করা হয় নাই। তবে অগ্নিবীণা কাব্যের এই দ্বিতীয় কবিতা ছিল বিদ্রোহী, এটাকে কি করা হয়েছিল? নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে মনে রাখবেন, যদি আবার ওই প্রশ্নটা রিপিট করে আপনাদের সামনের পরীক্ষাগুলোতে যে কাজী নজরুল ইসলামের কোন সাহিত্যটি কি করা হয় নাই? নিষিদ্ধ করা হয়নি, তাহলে কোনটা? এই 5টা করা হয়েছে। তাহলে এটাকে আমরা খুব সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই যে যুগের ভাঙ্গাবাসী, খেয়াল করে দেখেন, যুগের কি বাসী? ভাঙ্গাবাসী। হ্যাঁ, এক কথায় যেন মনে থাকে যে যুগের ভাঙ্গাবাসী, তাই না? যুগের ভাঙ্গাবাসী চন্দ্রে প্রলয় শিখা জ্বালায়। যুগের ভাঙ্গাবাসী চন্দ্রে কি জ্বালায়? প্রলয় শিখা জ্বালায়। মনে রাখবেন, প্রলয় শিখা অথবা কি শিখা জ্বালায়। সহজ ভাষায় মনে রাখতে পারেন কি? শিখা জ্বালায়, শিখা জ্বালায়। তাহলে মনে রাখবেন, যুগের ভাঙ্গাবাসী চন্দ্রে কি জ্বালায়? শিখা জ্বালায়। তাহলে হয়ে যাবে। তাহলে যুগবাণী, তারপর হলো কি ভাঙ্গার গান, বিষের বাঁশি, চন্দ্রবিন্দু এবং কি প্রলয় শিখা। যুগের ভাঙ্গাবাসী, যুগের কি ভাঙ্গাবাসী কি জায়গায়? প্রলয় বাজায়, তাই না? প্রলয় শিখ, চন্দ্রে কি শিখা জ্বালায়। তাহলে এভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে এই যে 4টা যে প্রশ্ন যে হইলো, এর মধ্যে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটা ছিল? যুগবাণী। ইভেন তিনি যে 4টা পত্রিকায় কাজ করেছিলেন, সেটা তো আমরা জানি। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যুগবাণী পত্রিকা। মনে রাখবেন কিন্তু, যুগবাণী পত্রিকা, যেটা হয়তো অনেকগুলো বইতে দেওয়া নেই, তবে তিনি যুগবাণী পত্রিকাও কি করেছেন? সম্পাদনা করেছেন যুগবাণী পত্রিকায়। তো এই ছিল আজকে আপনাদের বাংলা থেকে প্রশ্ন। এরপর হচ্ছে আমাদের আসবেন তো 19তম শিক্ষক নিবন্ধন। এরপর হচ্ছে আপনাদের বিজ্ঞান যে টপিকটা আছে, বিজ্ঞান নিয়ে আপনাদের এরপর আসবেন আমাদের ইরফান স্যার। তো এই পর্যন্ত যে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি, এই পর্যন্ত যে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে আমি দিয়েছি, এই প্রশ্নগুলো সামনে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি বুঝতে পেরেছেন? প্রশ্নগুলো সহজ, কিন্তু এর ভিতর থেকে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। তো 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিতে চান, তারা তো আপনারা প্রাইমারি ক্ষেত্রেই দেখলেন যে কি একটা অবস্থা। সার্কুলার শেষ হতে না হতেই পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। সার্কুলার শেষ হতে না হতে কি দিয়েছে? পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিছে। এইভাবে যখন দেখবেন নিবন্ধনের সার্কুলার হয়ে গেছে, তখন কিন্তু আপনি সময় পাবেন না। তবে প্রাইমারি থেকে নিবন্ধনটা আপনাদের জন্য আরো বেশি কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ হচ্ছে, হ্যাঁ, ধূমকেতু, লাঙ্গল, নবযুগ, আরেকটা হলো যুগবাণী পত্রিকা। তিনি টোটাল 4টা পত্রিকায় সম্পাদনা করেছেন। যদিও আমাদের বইগুলোতে 3টা দেওয়া আছে, তবে আমি 4টা পত্রিকা পেয়েছি, টোটাল 4টা পত্রিকা পেয়েছি। তো এই যে সামনে নিবন্ধন কেন কঠিন হবে? কারণ আপনাদের সাবজেক্টিভ এবং জেনারেল দুটাই কিন্তু একসাথে পড়তে হবে। তখন আপনি সাবজেক্টিভ পড়বেন নাকি জেনারেল পড়বেন, তখনই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আর এবারে কিন্তু প্রথমবারের মতো যেহেতু সাবজেক্টিভের উপর প্রিলি হবে, এই জন্য প্রস্তুতি নিতে হবে আরো জোরালো। তো এরপর হচ্ছে আমাদের মাঝে আসতেছেন আমাদের শ্রদ্ধেয় বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার, এবং পাশাপাশি উনি বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, আমরা তাহলে এতক্ষণ ওশান স্যারের ক্লাস দেখলাম, তাই না? এবং ওশান স্যার যে ব্যাপারটা বলতেছিলেন আমাদেরকে, সেটা হচ্ছে যে আমাদেরকে একই সাথে যখন সার্কুলার হয়ে যাবে, ওশান স্যার বলতেছিলেন যে তখন হচ্ছে আমাদের প্রিলিমিনারি এবং সাবজেক্টিভ পড়তে হবে, যেটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্যই দেখা যায় যে আমরা যদি কোনো একটা কোর্স আগে থেকে কিছুটা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। নিশ্চিতভাবে কি এটার একটা অ্যাডভান্টেজ বা উপকারিতা আমরা পাবো।
তাহলে আমরা এবার আসি হচ্ছে আমাদের দৈনন্দিন বিজ্ঞান থেকে। আপনারা জানেন যে দৈনন্দিন বিজ্ঞান থেকে কিন্তু প্রায় সকল পরীক্ষাতেই কম বেশি প্রশ্ন কিন্তু চলে আসে দৈনন্দিন। আপনারা যদি সাম্প্রতিক সময়ের পরীক্ষাগুলো দেখেন, সেখানেও দেখবেন যে দৈনন্দিন বিজ্ঞান থেকে কিন্তু বেশ ভালো মানের প্রশ্ন আসতেছে, বেশ ভালো মানের। দেখা যায় 50 নম্বরের পরীক্ষা তো 3-4টা হচ্ছে বিজ্ঞান থেকে চলে আসে। যদি এগুলো তুলনামূলক সহজ, সেজন্য বললাম তুলনামূলক সহজ। এবার আমরা আসি, সেটা হচ্ছে যে সহজ কিছু প্রশ্ন একটু সমাধান করি, আরো সহজে কিভাবে সমাধান করতে পারি। প্রশ্নটা কি, সেটা হচ্ছে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব, 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব, এটা হচ্ছে 41তম বিসিএস এর প্রশ্ন। 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব আমরা 1 ঘন্টা জ্বালাবো। তাহলে এইখানে ওয়াট হচ্ছে, এখানে ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ক্ষমতা কি? ক্ষমতা বলতে আবার ওই ক্ষমতা না, ক্ষমতা হচ্ছে আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানে যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কি। এখানে হচ্ছে যে গায়ের বল বা এগুলো না। তো এটা হচ্ছে যে ক্ষমতা হচ্ছে যে আমাদের ব্যয়িত শক্তি, কতটুকু শক্তি ব্যয় হইলো আর কতটুকু সময়ে সেই শক্তিটা ব্যয় হইলো, এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে সূত্র। যে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সবাইকেও হচ্ছে শুভ নববর্ষ। নতুন বৎসরটা আপনাদের জীবনকে নতুন করে সাজান এবং সেই অনুযায়ী কাজ করেন। কাজ না করে স্বপ্ন দেখলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? কাজ না করে যদি শুধু স্বপ্নই দেখেন, তাহলে কাজের কাজ হবে, স্বপ্নটাই দেখা হবে, কাজ আর হবে না। তাহলে এটা খুব সহজ একটা অঙ্ক, কিন্তু বিসিএস 41তম বিসিএস এই প্রশ্নটা আসছিল। 41 বিসিএস এ মাঝে মাঝে এরকম ছোটখাটো কিছু আসে। তাহলে ব্যয়িত শক্তির পরিমাণ কত? ব্যয়িত শক্তি W হচ্ছে P ইন্টু টি। এখানে P এর মান হচ্ছে 100 ওয়াট। এটা ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে 1 আওয়ার। এই 1 আওয়ারকে আবার এই 1 আওয়ারকে আমরা এই 1 আওয়ারকে দেখেন, এখান থেকে যদি আমরা অ্যান্সার করি ভুল হবে, এটা 100 জুল। এটা কিন্তু 100 জুল হবে না। 1 আওয়ারকে আবার আমাদের করতে হবে হচ্ছে 3600 3600 সেকেন্ডে পরিণত করতে হবে। যদি আমরা এই এককটা, এইটা যদি পেতে চাই, এই জুলে যদি আমরা পেতে চাই, তাহলে হচ্ছে 3600। এইটাতে আমাদের কি করতে হবে? যেতে হবে। তারপরে অঙ্ক খুব কম আসে, অঙ্ক হচ্ছে খুব কম আসে এর ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে অঙ্ক হচ্ছে খুব কম আসে, বাট আসে, কম আসলেও মাঝে মাঝে 2-1টা অঙ্ক এরকম চলে আসে। এরপরে আমরা যদি দেখি, তাহলে ওটার উত্তর কি হবে আপনারা আশা করি বুঝতেই পারতেছেন। 100 × 3600, 100 × 3600, এটা যদি আমরা করি, তাহলে হচ্ছে যে আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে 360000, অর্থাৎ 4টা শূন্য। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা হচ্ছে 46তম বিসিএস এর একটা কোয়েশ্চেন। জীববিজ্ঞানে এটা হচ্ছে 46 বিসিএস এর একটা প্রশ্ন। জীববিজ্ঞান, জীব শব্দটা যেখানেই আছে, জড়িত আছে, আপনারা মনে রাখবেন এটা হচ্ছে বায়ো। এই বায়ো যেমন হচ্ছে অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে, তাই না? বায়ো শব্দটা যেখানে আসে সেটাই হচ্ছে জীবন বা প্রাণ ঘনিষ্ঠ, যাদেরই প্রাণ আছে, জীবন বা প্রাণ ঘনিষ্ঠ যারা। যেমন হচ্ছে জীববিজ্ঞান, তার মানে কি বায়োলজি, তাই না? জীববিজ্ঞান মানে কি বায়োলজি, ঠিক আছে? বায়োলজি। তারপরে হচ্ছে জীব প্রযুক্তি মানে হচ্ছে বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি, এটা হচ্ছে জীব প্রযুক্তি, তাই না? এটা হচ্ছে জীব প্রযুক্তি। আবার হচ্ছে যে আপনারা যদি বলেন যে বায়ো কেমিস্ট্রি, মানে প্রাণ বা জীবের রসায়ন নিয়ে যেটা আলোচনা করা হয়, বায়ো কেমিস্ট্রি। এই বায়ো শব্দটা হচ্ছে জীবনের সাথে সংশ্লিষ্ট। আর তথ্য প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট আমরা সবাই জানি, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি কি? ইনফরমেশন। তথ্য প্রযুক্তি মানে হচ্ছে ইনফরমেশন। একটু বুঝতে পারলেই কিন্তু এটা অ্যান্সার করা যায়। সাধারণ এইটুকু যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যান্সার করা যায়। তাহলে আপনারা সবাই এটা মোটামুটি অ্যান্সার করতেছেন। একই সাথে আপনাদের যেটা চিন্তা করতে বলবো আমি, সেটা হচ্ছে যে আমরা বায়োমেট্রিক্স বলতে আসলে আমরা কি বুঝবো? বায়োমেট্রিক্স বলতে হচ্ছে আমরা কি বুঝবো, অথবা বায়োকেমিস্ট্রি বলতে কি বোঝা যায়? বায়োকেমিস্ট্রি হচ্ছে প্রাণ রসায়ন। বায়োকেমিস্ট্রি হচ্ছে প্রাণ রসায়ন, যেখানে হচ্ছে জীবের ভিতরে যে কেমিস্ট্রিগুলো চলে, কি কি কেমিক্যাল রিয়াকশনগুলো হয়, আমরা যে কিভাবে করে শক্তি পাই, বা কোনো ডিজিজে আক্রান্ত হলে আমাদের ভিতরে কি কি ধরনের রিয়াকশনগুলো হয়ে থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় হচ্ছে বায়োকেমিস্ট্রিতে। আর বায়োমেট্রিক্স হচ্ছে আপনার বিশেষ কোনো একটা হচ্ছে সেফর হচ্ছে আপনার দৈহিক গঠন
যেমন হচ্ছে আঙ্গুলের ছাপ অথবা হচ্ছে চোখের কর্নিয়ায় স্ক্যান করে আইডেন্টিফিকেশন করা, অথবা আপনার দৈহিক গঠন বা দৈহিক চলাচল অথবা ফেসিয়াল রিকগনিশন, এটা হচ্ছে বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত এবং বিসিএস এর প্রশ্নগুলো নেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে বিসিএস এর প্রশ্ন থেকে অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসে। দেখা যাবে যে আপনি কোনো পরীক্ষাতে হয়তো এই প্রশ্নটা পেয়ে যাচ্ছেন, হুবহু এই প্রশ্নটা আপনাকে তুলে দেওয়া হলো, এরকম কিন্তু প্রচুর ঘটনা হয় বা আমরা দেখি। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের দ্বিতীয় নামটি কি নির্দেশ করে? দ্বিপদ নামকরণের দ্বিতীয় নামটি হচ্ছে কি নির্দেশ করে? এটা হচ্ছে একটা 46তম বিসিএস এর প্রশ্ন। দ্বিপদ নামকরণ হচ্ছে যে, যেমন হচ্ছে আমার নাম হচ্ছে ইরফান আহমেদ, তাই না? এটা কি দ্বিপদ নামকরণ? না, এইটা দ্বিপদ নামকরণ না। ইরফান আহমেদ দ্বিপদ নামকরণ বলতে কিন্তু এইটাকে বোঝায় না, বোঝায় হচ্ছে যে, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এইটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দুইটা পদ দিয়ে হচ্ছে সমগ্র মানুষের মধ্যে আমি আছি, আপনারা আছেন, সবাই আছে, ঠিক আছে? একেবারে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমরা সবাই কিন্তু এর মধ্যে আছি। তাহলে এইটা হচ্ছে যে দ্বিপদ নামকরণ হচ্ছে এই দুইটা টার্মিনোলজির সমন্বয়। এইটা হচ্ছে আমাদের গণ নামের অন্তর্ভুক্ত, আর এইটা হচ্ছে আমাদের প্রজাতি। আমরা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। আমাদের আগে যেমন ছিল হচ্ছে যে হোমো নিয়ান্ডারথেল ছিল, তাই না? হোমো অ্যাস্ট্রালোপিথাস ছিল, এরকম আর কি আরো কতগুলো ছিল আমাদের আগে প্রজাতি। হইতে হইতে আমরা লাস্ট এসে আটকাইছি হচ্ছে হোমো স্যাপিয়েন্সে। তাহলে এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে প্রথম পদটা হচ্ছে গণ, আর দ্বিতীয় পদটা কোনটা? দ্বিতীয় পদটা হচ্ছে প্রজাতি। এখানে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় পদ, এই ব্যাপারটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। যার ভাষা হবে ল্যাটিন, অক্ষরগুলা হবে ইটালিক, বাঁকা বাঁকা হবে, হাতে লিখলে নিচে দাগ দিতে হবে, সবাই ছোট হাতের, শুধু এটা বড় হাতের হবে, এরকম কিছু নিয়মাবলী কিন্তু আপনারা পাশাপাশি পড়ে রাখবেন। কারণ বিসিএস থেকে হচ্ছে প্রশ্ন আসে এভাবে যে আপনার এই প্রশ্নের ব্যাখ্যায় দেখা যাবে যে কোন একটা প্রশ্ন চলে আসছে। এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধনে আপনারা জানেন যে বিদ্যাবাড়িতে এখন চলতেছে হচ্ছে 57% মেগা ডিসকাউন্ট চলতেছে। এছাড়াও হচ্ছে কিন্তু আবার আপনারা সাথে অনেকগুলো ফ্রি পাচ্ছেন, হচ্ছে রেকর্ডেড যে ক্লাস আছে এগুলো ফ্রি পাচ্ছেন, তারপরে হচ্ছে প্রশ্ন সমাধান আপনারা ফ্রি পাচ্ছেন। আমি আর সেই জায়গায় আগে না করি। এরপরে কিন্তু আপনাদের এই টপিকের পরে আমরা কম্পিউটার তথ্য প্রযুক্তির পরে কিন্তু আমরা গাণিতিক যুক্তির যে প্রশ্নগুলো, ম্যাথের সবচেয়ে চমৎকার সাবজেক্ট, তাই না? সবচেয়ে চমৎকার দুইটা সাবজেক্ট যেটা রয়েছে, ইংরেজি আর হচ্ছে গাণিতিক যুক্তি, চাকরি পরীক্ষার জন্য আমরা এরপর কিন্তু ম্যাথের প্রশ্ন সমাধান করব। দেখা যাক আপনারা কতটা এফিসিয়েন্টলি ম্যাথের কোয়েশ্চেনগুলো সমাধান করতে পারেন। যদি এই জায়গায় একটা ম্যাথ দেখা যাচ্ছে, তো আমরা ছোটখাটো করে ম্যাথটা শেষ করি। এটা হচ্ছে 46তম বিসিএস এ আসছে। 24 এর বাইনারি, এটা হচ্ছে অক্টাল, মানে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 0 থেকে 7 ভিত্তিক, এটা হচ্ছে অক্টাল নাম্বার। এইটাকে যদি আমরা একটু কষ্ট করে যেটা করতে হবে, দুইটা ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পরে এটাকে হচ্ছে 3টা নাম্বারে প্রকাশ করতে হবে। 3টা বিট আমরা নিতে পারবো যেহেতু এটা অক্টাল নাম্বার। তো ক্লাসে আমরা এগুলো খুব ভালো ডিটেলস শিখাই, ক্লাসে কিন্তু এটা ডিটেলস আলোচনা করা হয়। আমি জাস্ট আপনাদেরকে একটু সংক্ষেপে কিভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে সলভ করতে পারি সেটা দেখে শেষ করতেছি। এটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই 24 এর জন্য আমি কি নিব, এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, যেহেতু ওরা বলতেছে বাইনারিতে কনভার্ট করতে, তাহলে 0 0 আর 1, আর এটাকে যদি করি তাহলে হচ্ছে 0 1 0। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা যদি বাইনারি থেকে আপনারা করেন তাহলে 4 পাবেন, আর এই সংখ্যাটাকে উল্টো করলে আমরা 2 পাবো। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। ভেরি সিম্পল একটা বিষয়, ভেরি সিম্পল। আপনাদের 30 সেকেন্ডও কিন্তু লাগে না, 30 সেকেন্ডও কিন্তু এভাবে করলে আমাদের লাগে না। তাহলে উত্তরটা কত আসে, সেটা হচ্ছে 100, তাই না? লাস্টে আছে হচ্ছে 100। এটা হচ্ছে আমার অ্যান্সার 100। আমরা পরের প্রশ্ন চলে যাব। এই যে এরকম প্রশ্ন কিন্তু প্রতিবারই দেখা যায় বিসিএস এ, বিশেষ করে প্রতিবারই এরকম একটা করে প্রশ্ন আসে, লাস্ট হচ্ছে 47তম বিসিএস যেটার মধ্যে কম্পিউটার তথ্য প্রযুক্তি ছিল, সেখানেও কিন্তু এটা একটা প্রশ্ন ছিল। প্রতিবারই দেখা যায় থেকে একটা কোয়েশ্চেন আসে। এরপরে আসে হচ্ছে নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট বলা হয়।
তো লজিক গেট হচ্ছে যুক্তি নির্ভর কাজ করার জন্য কিন্তু কম্পিউটার আমরা জানি লজিক গেটগুলো ব্যবহার করে। এর মধ্যে বেসিক লজিক গেট আছে, সার্বজনীন বা ইউনিভার্সাল লজিক গেট রয়েছে। যেমন বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেট আছে 3টা, আর সার্বজনীন লজিক গেট হচ্ছে 2টা। আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন সবাই, সার্বজনীন লজিক গেট কোনটি? সার্বজনীন লজিক গেট হচ্ছে নর গেট। সার্বজনীন লজিক গেট হচ্ছে নর গেট, এবং একই সাথে সার্বজনীন লজিক গেট কয়টি? 2টি। সার্বজনীন লজিক গেট হচ্ছে 2টি। এইটা তো আমরা জানলাম যে সার্বজনীন লজিক গেট 2টি, একটি হচ্ছে নর গেট, আরেকটি কোনটি এটা আপনাদের কাছে প্রশ্ন তোলা থাকলো। আরেকটি কোনটি এটা আপনারা কিন্তু নিজেরা হচ্ছে চেষ্টা করবেন খুঁজে বের করার, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সকলের পরিচিত মুখ রফিক স্যারের কাছে। রফিক স্যার আসবে হচ্ছে গাণিতিক সমাধান নিয়ে। আর আপনারা জানেন যে বিদ্যাবাড়িতে হচ্ছে এই চলমান কোর্সগুলো রয়েছে, যেখানে হচ্ছে যে আপনাদের এখন 57% ডিসকাউন্টে কিন্তু এটা হচ্ছে, যেখানে 51 BCS, 52 BCS বা এনটিআরসি, প্রিলি, এমনকি এনটিআরসির কিন্তু লিখিত ব্যাচও কিন্তু চলমান রয়েছে। লিখিত ব্যাচও চলমান রয়েছে। আপনাদের সাথে হয়তো রফিক স্যার আরও ডিটেলস, রফিক স্যার এবং হচ্ছে যে সোহাগ স্যার, রফিক স্যার এবং সোহাগ স্যার আরও ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবে, ম্যাথ সলভ করবে। আপনারা হচ্ছে গল্পে গল্পে ম্যাথগুলো সলভ করে নিন স্যারদের কাছ থেকে, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, অনেক ধন্যবাদ। সবাইকে জানাচ্ছি আমাদের যে ক্লাসটি চলমান রয়েছে সেই চলমান ক্লাস, এবং আসলে এই চলমান ক্লাসে আমাদের নতুন বছরের প্রথম লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে আমার পক্ষ থেকে আপনাদের সবাই জানাচ্ছি আমাদের প্রথম বা নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা গাণিতিক যুক্তি নিয়ে কথা বলবো, আর গাণিতিক যুক্তি খুব ইম্পর্টেন্ট, কেননা চাকরির পরীক্ষার্থী যারা আপনারা রয়েছেন সকলের জন্যই খুবই ভালো একটা সাবজেক্ট গণিত বা গাণিতিক যুক্তি। এই যে বিষয় গাণিতিক যুক্তি, এই গাণিতিক যুক্তি বিষয়টা আসলে গণিতে আপনি যখন দুর্বল হবেন স্বাভাবিকভাবেই কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করার পরবর্তী সময়ে কিন্তু গণিত আপনার ভালো লাগবে। ওকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন সবাই। আর এর মধ্যেও আমরা আমাদের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো দেখব। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আগামীকালকে পরীক্ষা নিয়ে, আপনারা অনেকেই জানেন যে পরীক্ষা ডেট পিছিয়েছে। তো আগামীকালকে তো পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে আপনাদের সহকারী শিক্ষক পরীক্ষা প্রাইমারিতে, এটা আমাদের 9 তারিখে হবে। 9 জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো 9 তারিখের জন্য যে কয়েকটা দিন সময় পেলেন, এই কয়েকটা দিনকে অবশ্যই কাজে লাগাতে হবে। অ্যাটলিস্ট আপনারা এখনও 8 দিন টাইম আছে। 8 দিনে যদি 10 ঘন্টা করেও পড়েন, 8×10 80 ঘন্টা পড়া হবে। এই 80 ঘন্টা আপনাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট মুহূর্ত, খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে এই 80 ঘন্টা। পরীক্ষার ডেটটা পিছিয়ে গেল জন্য পড়াশোনায় কিন্তু ছেড়ে দিবেন না, হাল ছেড়ে দিবেন না। চলেন আমরা আমাদের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো দেখার চেষ্টা করব। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমেই আমরা কঠিন একটা ম্যাথ দেখব। হ্যাঁ, অনেকের কাছে এই ম্যাথটা কঠিন লাগবে। দেখুন এই ম্যাথটাতে কি রয়েছে, সবাই ট্রাই করেন। হ্যাঁ, সবাই ট্রাই করেন কি রয়েছে এই ম্যাথে। আমি ম্যাথটা পড়িয়ে দিচ্ছি। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? 35 BCS এর একটা প্রশ্ন। তো ট্রাই করেন, দেখি অ্যান্সারটা কি হবে। আপনারা চেষ্টা করেন। আর এই মুহূর্তে আমি আমাদের সোহাগ স্যারকে ডেকে নিচ্ছি। সোহাগ স্যার চলে আসবেন। থ্যাংক ইউ সোহাগ স্যার। আমরা কিন্তু সোহাগ স্যারকে নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের হিরো স্যার। সোহাগ স্যার হচ্ছে বিদ্যাবাড়ির সুপার ডুপার হিরো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমিও হিরো, মাশাআল্লাহ। ওকে, চলে আসলাম। তুমি তাহলে ই করো, শেষ করো, আস্তে আস্তে। ওকে, আমি আসি। থ্যাংক ইউ। আমরা এই প্রশ্নটাকে একটু যদি ভালো করে পড়ি, অনেকেই এই ধরনের প্রশ্ন যখনই দেখি, স্যার বৃত্তের মধ্যে একটা চিত্র, মানে বৃত্তের মধ্যে আবার কি আছে, বর্গ আছে। তো বৃত্তের মধ্যে বর্গ থাকলে অনেকের কাছে এটা কঠিন লাগে। হ্যাঁ, তো এটা কিন্তু কঠিন প্রশ্নই, প্রশ্নটাও কঠিন, কিন্তু আমরা সহজ করে পড়াবো। হ্যাঁ, আমরা যে কোনো কিছু আসলে এই জ্যামিতির যে ব্যাপারগুলো আছে, অনেকে শর্ট ট্রিক্স বলে, শর্ট টেকনিক বলে। আসলে জ্যামিতির মধ্যে যদি শর্ট ট্রিক্স বা শর্ট টেকনিক আপনি যদি দেখেন, আসলে আপনি বেসিকটা ক্লিয়ার হবে না। শুধু ওই প্রশ্নের জন্যই হবে, অন্য প্রশ্নের জন্য হবে না। এই জন্য ক্লিয়ার কনসেপ্টটা রাখতে হবে। আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে ফুল ক্লিয়ার কনসেপ্টটা। অনেকেই রাইট অ্যান্সার করেছেন, দেখি দিশা হালদার কমেন্ট করেছেন, প্রভাত দাস, কৃষ্ণ ভক্ত, তানজিরা তাবাসুম, সুমতি, মনিরা মিনা লিখেছেন। হ্যাঁ, কি কঠিন লাগে এই ম্যাথগুলো। চলেন এই ম্যাথগুলো দেখবো আমরা, কঠিন ম্যাথগুলো।
তো প্রথমে এই প্রশ্নটাতে যেটা বলেছিল আমি দেখার চেষ্টা করি যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তার একটা বৃত্ত আছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। এই বৃত্তের অন্তঃস্থ একটা বর্গক্ষেত্রের 4টা বাহু, এই বৃত্তের ভিতরে একটা কি আছে, বর্গ আছে। আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি, চলুন দেখে আসি। মনে করি এটা আমাদের একটা বৃত্ত, আচ্ছা গোল আলু বা কিছু একটা হয়েছে, ঠিক আছে হোক, আমরা ধরে নিই এটা একটা ফিল বৃত্ত। করতে হবে যে হ্যাঁ, বৃত্ত। এটা বৃত্তকে ফিল করতে হবে। থ্যাংক ইউ স্যার, ফিল করতে হবে। এটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে কি আছে, বর্গ আছে। হ্যাঁ, চলেন আমরা বর্গ একটা অঙ্কন করি। বর্গ না হলেও আমরা ফিল করবো এটা একটা বর্গ, সোহাগ স্যারের ভাষায় এটা আমাকে ফিল করতে হবে বর্গ। হ্যাঁ, তো বৃত্তের তো কেন্দ্রও থাকে, কেন্দ্র নিলাম, নাম দিচ্ছি আমরা, দেখেন এ বি সি ডি। বৃত্তের মধ্যে বর্গ আছে আর এটা কেন্দ্র দিলাম, কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এবার প্রশ্নে কি বলেছে দেখেন, যে অন্তঃস্থিত বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এখন একটু ভাবেন, দেখেন তো আসলে 4টা বাহু, এই যে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, এডি একটা বাহু, এই 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ কোথায়, মানে কোন অংশটুকু আগে ফাইন্ড আউট করতে হবে। আমরা অনেকে বুঝি না, এই যে বাহু, এই বাহু আর এই যে বৃত্ত আবদ্ধ হচ্ছে এই অংশটুকু, এই যে বৃত্ত আর এই যে বাহু দ্বারা আবদ্ধ এই অংশ, আমি এই যে মার্ক করে দিচ্ছি, এই 4টি অংশের ক্ষেত্রফল কিন্তু চেয়েছে। অর্থাৎ আপনাকে এই অংশটুকু আমি যে মার্ক করেছি, টান টান দিয়েছি না, এই অংশটুকুর ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। এখন একটু ভাবেন তো স্যার, কোনো ম্যাথ ভাবতে হবে না, জাস্ট আপনি চিত্র দেখে ভাবেন। আসলে চিত্রের মধ্যে কি বলেছে, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আপনি বের করবেন। বের করার পরে আমি ওই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বর্গের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে তো ওই অংশটুকু থাকবে, তাই না বলেন? তার মানে কি, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করব, বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব। এখন আসেন, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল আমি একটু লিখে রাখি, দেখেন আমি একটু বাংলাতে লিখি। মানে আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হবে, বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্র বাদ দিব। মনে করে আমার এবং আপনার কাছে 10 টাকা আছে, তা আমার কাছে 3 টাকা থাকলে আপনার কাছে কত টাকা থাকবে? 10 থেকে 3 বিয়োগ করে দিবেন, কি ঠিক না? ঠিক না? তো এটাই আমরা তো। এই কাজটা করব যে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। এখন আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ যদি 2 হয়, মানে আর হয়, ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফলটা কি হয়, পাই আর স্কোয়ার হবে। আর বর্গের এক বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হবে কি, এ স্কোয়ার। তার মানে 4 পাই, মানে পাই আর স্কোয়ার থেকে এ স্কোয়ারটা বাদ দিয়ে দিব আমরা। এখন আসেন আমরা একটু খেয়াল করে দেখি, ফ্যাক্টটা হচ্ছে কি, এখানে ব্যাসার্ধ বলছে 2 সেন্টিমিটার, তাহলে আর এর মান 2, আমি লিখে দিচ্ছি পাই ইন্টু 2 স্কোয়ার। মাইনাস করবো, কি মাইনাস করবো পরে দেখছি, আমি জাস্ট এটা ক্যালকুলেশন করে ফেলি। তো 2 কে স্কোয়ার করলে হবে 4, অর্থাৎ 4 পাই থেকে মাইনাস হবে কিছু একটা। স্যার 4 পাই থেকে কিছু একটা মাইনাস হবে, কি মাইনাস হবে কিন্তু বের করি নাই। এটুকু বের করতে পারলে কিন্তু আমার অ্যান্সার দেখেন স্যার 4 পাই মাইনাস 8 হয়ে যাচ্ছে। আমি কিন্তু অঙ্কটা করি না এখনো, বাট অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এখন যদি আমাকে আরেকটা অপশন থাকতো এরকম, যে 4 পাই মাইনাস 8 না থেকে আরো থাকতো। যদি 4 পাই মাইনাস 4 থাকতো, এবার তো বিপদে পড়তাম, তখন আমার বর্গের ক্ষেত্রফল বের করা লাগবে। এবার তো বিপদে পড়তাম, তাই না? তো ফ্যাক্ট হচ্ছে অপশন যদি একটাই থাকে, একটা অ্যান্সার করে দিব, বাট যদি আমার আরেকটা থাকে, বর্গের ক্ষেত্রফলটাও বের করতে হবে। এবার আসেন বর্গের ক্ষেত্রফল বের করবো কিভাবে। বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে এক বাহুর মান জানতে হবে, এক বাহুর মান জানলে বর্গের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন এক বাহুর মান পাবো কি, এখানে কি বর্গের বাহু দেওয়া আছে? দেওয়া নাই। আমরা এখন কি করতে পারি, ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধটা এভাবে অঙ্কন করলে কিন্তু কোনো কিছুই মান বের হবে না, কিন্তু যদি ব্যাসার্ধটা এভাবে নেওয়া হয়, ওসি, এটা তো ব্যাসার্ধ, আবার ওসি যদি আমাদের কত 2 সেন্টিমিটার হয়, তাহলে ও এটাও কি হবে, 2 সেন্টিমিটার হবে। এবং এসিটা দেখেন, এসিটা কিন্তু আমার বৃত্তের কি হয়েছে, ব্যাস হয়ে গিয়েছে। এই বৃত্তের ব্যাস আর এই বর্গের কর্ণ দেখেন সমান হয়ে গেছে। তার মানে বৃত্তের কর্ণ, মানে বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণ সমান। এখন আমরা জানি বর্গের, এখানে দেখেন তো কত পাচ্ছি, বর্গের কর্ণ সূত্রটা কি, √2a। এক বাহু যদি এ হয়, বর্গের কর্ণ হচ্ছে √2a। তো √2a সমান কত হবে, 2 + 2 4। তাহলে এর মানটা কত হচ্ছে, আসলে এর মানটা হয় 4/√2। এখন ক্ষেত্রফল কি, a স্কোয়ার, তো আমি এখানে লিখবো 4/√2, তাকে স্কোয়ার করবো। তো 4 কে স্কোয়ার করলে হবে 16, √2 কে স্কোয়ার করলে হবে 2। তো 16 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 8 হবে। অর্থাৎ আমার পাচ্ছি এখানে 4 পাই মাইনাস 8। এই হচ্ছে আমার ফলাফল। অনেকের কাছে মনে হতে পারে স্যার অনেক কঠিন প্রশ্ন, স্বাভাবিকভাবেই অনেক সময় লাগবে, এটাও স্বাভাবিকভাবেই, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে কি, আপনি যখন একবার প্র্যাকটিস জাস্ট করবেন, তখন দ্বিতীয়বার এই অঙ্কটা করতে কিন্তু টাইম লাগবে না। স্যার কি বলেন? অবশ্যই এটা আসলে যখন বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, দ্বিতীয়বারে মনে করে যে আপনার আনসারই মনে কি ঠিকঠাক আছে, বুঝতে পেরেছেন সবাই? যদি কারো মনে হয় যে বুঝতে অসুবিধা হলো, আমার যে অংশটুকু প্রথম থেকে বুঝিয়েছি,
আপনাদের লাইভ শেষ হয়ে যাওয়ার পরও তো লাইভটা থাকবে, আরেকবার দেখে নেবেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু জটিল বা কঠিন প্রশ্ন বলতে পারেন, বাট একদম আমি আপনাদের চেষ্টা করেছি বেসিক থেকে দেখানোর জন্য। স্যার অন্য কোনো ওয়েতে দেখাবেন আপনি? না না দরকার নেই। ঠিক আছে, আমরা নেক্সট আমাদের ক্লাস অলরেডি চলতেছে। আমরা সোহাগ স্যারের ক্লাস চলছে অন্য জায়গায়, ক্লাস থেকে স্যার এসেছে লাইভে যুক্ত হওয়ার জন্য। চলুন আমরা সোহাগ স্যারের ম্যাচে চলে যাচ্ছি। স্যার আমি আগে থেকে শুরু করেছিলাম এইখানে, আমরা স্যারকে ফ্লোর ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর সোহাগ স্যারের সমাধান দেখবো এবার। এখন কি বলছে এখানে, এই ম্যাথটা কিন্তু এবার কিন্তু প্রাইমারি বিসিএস এটার জন্য Important. হ্যাঁ একদম, হ্যাঁ খুবই important. বাস থেকে একটা ম্যাথ, তো খুবই গুরুত্বপূর্ণ। একটি সভায় 15 জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে কর্মোদন করে। স্যার করমর্দন করে ওরা বুঝিয়ে দিই, দেখেন কর্মোদন এটা হচ্ছে করতে গেলে কি করমর্দন লিখেছে করা। জানেন? দেখছেন দুইটা হাত ব্যবহার করা হচ্ছে অথবা দুইজন মানুষ। মানে করমর্দন করতে জাস্ট দুটো মানুষ লাগবে, দুটো হাত হলে হবে না। আমি তো এটাও করতে, এটা করমর্দন হবে একা একা? স্যার, হবে না, হবে না। দুইজন মানুষ লাগে অথবা দুইটা হাত লাগে। হ্যাঁ হ্যাঁ, দুইটা হাত। তো এখন এই 15, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ আমরা কম্বিনেশন দিয়ে করি মূলত, যে 15 জন মানুষ আছে, আমরা কি করব, একে অপরের সাথে কি করব, হ্যান্ডশেক করব বা কর্মদ, অথবা অনেকে লাগে শুভেচ্ছা বিনিময়ে বলা চলে। শুভেচ্ছা বিনিময় করতে দুজনই লাগে। তো এই জন্য আমরা কত না কত একটা ফর্মেট আছে, যে তখন কত 15C2 মানে কম্বিনেশন তো আমরা করি 15C2। ওকে, 15C2। তাহলে এই সূত্র দিয়ে করতে হবে। অনেকেই যদি এই সূত্র যদি না জানে, তাহলে আমার অল্টারনেটিভ আরেকটা ওয়ে দেখাতে হবে। তো যাই হোক, এই সূত্র দিয়ে করি। এই 15C2 মানে হচ্ছে 15কে আপনি 2বার স্টেপ দিবেন, মানে স্টেপ বাই স্টেপ লিখতে। 15 ইন্টু কত হচ্ছে 14। যারা জানেন তারা এটা ভালো করে বুঝবেন জিনিসটা কি। আর এখানে 2 ফ্যাক্টরিয়াল, মানে 2 ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 1, এটা একটা সলিউশন, বুঝছেন? এখানে কত 7, এই 7 এবং 15 গুণ করলে 105 হয়, তাহলে 105টি কর্মোদ্দন হবে টোটাল। অনেকে লিখে ফেলছেন। তো এটা হচ্ছে যারা কম্বিনেশন ভালো পারেন তাদের জন্য। ওকে, এখন আসেন, এখন অন্যভাবে করি একটু। হ্যাঁ, সময় নেই। জি স্যার, শিওর স্যার। ধরেন আপনারা 5টা ফ্রেন্ড, এ বি সি ডি, এখানে কত ই, ঠিক আছে? এই 5টা ফ্রেন্ড মনে করেন আপনারা ধরেন গেট টুগেদার করলেন, স্টার কাবাবে চলে আসছেন, এসে মনে করেন আপনারা ওখানে ডিনার করলেন, করে সবাই সবার মতো করে চলে যাচ্ছেন। হ্যান্ডশেক, কিন্তু রবিকের সাথে হ্যান্ডশেক করলাম, আমি রবিকের সাথে হ্যান্ডশেক করলাম, আরও মনে করেন 4 জন সবার সাথে হ্যান্ডশেক করবে। তার মানে এর 5টা ফ্রেন্ড সবার সাথে কি করবে, হ্যান্ডশেক করবে সবার সাথে। তাহলে এ বির সাথে হ্যান্ডশেক করলো, সির সাথে হ্যান্ডশেক করলো, এর সাথে হ্যান্ডশেক করলো, মানে কর্মোদন করলো। 4 জনের সাথে হ্যান্ডশেক করে কি চলে গেল। এই 4 জনও কিন্তু এর সাথে হ্যান্ডশেক করলো, সবার কিন্তু সবার সাথে একবার করে হ্যান্ডশেক হয়ে গেছে। তার মানে এ 4টা হ্যান্ডশেক করে সে চলে গেছে, বুঝতে পেরেছেন? একইভাবে যখন বি আবার কি, বি কিন্তু এর সাথে হ্যান্ডশেক হয়েছে, এদের সাথে কিন্তু হ্যান্ডশেক হয় না। বি আবার কি করবে, এর সাথে হ্যান্ডশেক করবে, এর সাথে হ্যান্ডশেক করবে, এর সাথে 3টা হ্যান্ডশেক করে বি আবার চলে যাবে, তার 3টা হ্যান্ডশেক করলো, বুঝতে পেরেছেন? আবার সি কিন্তু আবার কি করবে, আবার এই দুজনের সাথে হ্যান্ডশেক করবে, আবার সি চলে গেল, ডি কেউ এর সাথে হ্যান্ডশেক করলে সবাই সবার সাথে কর্ম। তার মানে আপনি 4 থেকে শুরু হলে কি 4 3 2 1 পর্যন্ত দিয়ে দিবেন। তার মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 10 না বলেন? 10। আর 5 জন ব্যক্তি যে একে অপরের সাথে কর্মোদন করে, তখন 5C2 লিখি, এটাও কিন্তু 10ই আনসার হয়, বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমরা বলতেছি যে যদি 5 জনের জায়গায় যে 15 জন থাকে, তাহলে কি হতো বলেন তো? 15 জন থাকলে কি হতো, তখন এ বি সি ডি ই এফ এরকম হতো। তাহলে এ যখন হ্যান্ডশেক করতো, তাহলে 14 জনের সাথে হ্যান্ডশেক করতো না, তখন এটা 14 দিয়ে শুরু হতো না বলেন, তখন নাকি 13 হতো, এটা 12 হতো, এরকম করে ডট 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 কি হতো বলেন তো? একদম ডট 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 কত 1 পর্যন্ত আসতো। তার মানে 1 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত মনে আছে? n × n + 1 / 2, তার মানে কত? এই যে n × n + 1 / 2, এই সূত্র দিয়ে আপনি করতে পারবেন। তার মানে n এর মান কত? 14, আর এখানে কত n + 1 মানে কত? 15, ডিভাইড কত হচ্ছে 2, এখানে 7 হলো, 7 এবং 15 গুণ করলে কত? 105, বুঝতে পেরেছেন? তো এটা একটা another way to be solved, বুঝতে পেরেছেন? দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, না? আচ্ছা দেখেন, তাহলে আবার বলে দিচ্ছি, 15 জন ব্যক্তি যদি একে অপরের সাথে কর্মোদন করে, তাহলে যে 15তম ব্যক্তি বা একজন ব্যক্তি সবার 14 জনের সাথে হ্যান্ডশেক করবে, তার মানে 14 জনের সাথে হ্যান্ডশেক করে চলে গেল। তার আরেকজন ব্যক্তি কি করবে, 13 জনের সাথে হ্যান্ডশেক করে দেবে, এভাবে হতে 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 তার মানে অ্যাকচুয়ালি আপনি 1 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করবেন। আমরা পড়তাম না 1 + 2 + 3 + ডট 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 কত হচ্ছে n, এই সংখ্যাগুলো যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত, এটা লিখতাম না এরকম, n × n + 1 / 2। তাহলে আপনি এইটা যদি আপনার বড় হয়, তখন 1 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত, n × n + 1 / 2, এভাবে করে ফেলবেন ইজিলি। তাহলে আপনি কি করবেন, সর্বোচ্চ আপনার 10 থেকে 15 সেকেন্ড 20 সেকেন্ড লাগবে, বুঝতে পারেন? তাহলে দেখেন, আপনারা সূত্র দিয়েও হলো, আবার এটা কিন্তু আবার বেসিক ব্যাখ্যা করে দিলাম,
দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। দিস ওকে, ইজ দ্য ওয়ে অফ সলভিং। তাহলে দেখেন একটু নতুন একটা জিনিস শিখলাম। ওকে, দেখেন এরপরে দেখেন, আর এখানে দেখেন এটা আজকে করব, আচ্ছা করেই দিই। দেখেন 12টি পুস্তক থেকে 5টি পুস্তক বাছাই করতে হবে। এই বাছাই করা মানে সিলেকশন করা। এখন মনে করেন আপনি রবিক স্যারকে চেনেন, সোহাগ স্যারকে চেনেন, বিদ্যাবাড়িতে আসছেন, এসে দেখলেন যে একটা লিস্ট নিয়ে আসছেন, 12টা বইয়ের লিস্ট নিয়ে আসছেন। এখন রবিক স্যারকে বলেছেন, স্যার আমি তো এই 12টা বই আমি কিনবো, স্যার আমি 12টা বইয়ের লিস্ট নিয়ে আসছি, আমি এখান থেকে 5টা বই কিনবো। এখন রবিক স্যার বললো যে ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, হ্যাঁ এই 12টা বইয়ের মধ্যে সব বই ভালো, আজ যে কোনো 5টা কিনবেন, তো আপনাদের একটা কাজ করেন, আপনার হচ্ছে বিদ্যাবাড়ির ক্লাসরুম বই, একটা বইয়ের নাম বলে বিদ্যাবাড়ির ক্লাসরুম বই, আর হচ্ছে বিসিএস ডাইজেস্ট প্লাস, এই দুটো বই অবশ্যই কিনবেন। তাহলে বলেন তো 12টা বইয়ের লিস্ট নিয়ে আসছেন, এর মধ্যে রবিক স্যার বলছে বিদ্যাবাড়ির ক্লাসরুম বই এবং বিদ্যাবাড়ির ডাইজেস্ট প্লাস, এই ওই দুটো বই কি করতে হবে, আপনার কিনতে হবে। তাহলে এই দুটো কি অন্তর্ভুক্ত হয়ে গেল, মানে ফিক্সড হয়ে গেল। তার মানে আপনার এই 12টার মধ্যে থেকে দুটো বই ফিক্সড হয়ে গেল। তাহলে এই 5টা যে বাছাই করবেন, দুটো বই যদি অলরেডি ফিক্সড হয়ে যায় তাহলে 3টে বই বাছাই করতে হবে। আর এখানে দুটো বই কমে গেলে 10টা থেকে আপনি 3টা বাছাই করবেন। একটু টেন্স C3 আরেকটু ভালো করে বলবো আচ্ছা ঠিক আছে বলি। মনে করেন আপনি কি করবেন, এই যে এখানে 12টি পুস্তক, 5টি কত প্রকারে বাছাই, ধরেন পুস্তক বাদ দেন, 12 জন আপনি সহ 12 জন স্টুডেন্ট মানে পরীক্ষা মানে ভাইবা পরীক্ষা দিচ্ছে, 12 জনের মধ্যে বলছে যে 5 জন সিলেক্ট করতে হবে। 12 জনের মধ্যে মানে 12 জন ভাইবা দিচ্ছেন, আপনি সহ ভাইবা দিচ্ছেন, বুঝতে পারছেন, একদম ফিনিশিং। ভাইবা ভালো হলেই কিন্তু আপনার মনে কি হয়ে যাবে, মনে আপনি মানে সিলেকশন, বুঝতে পারেন, চাকরি হয়ে গেল। হ্যাঁ, মনে করেন যে আপনি একদম টপ লেভেলে চলে গেলেন। এখন দেখেন 12 জন ব্যক্তি বা 12 জন স্টুডেন্ট আছে, 5 জন স্টুডেন্টকে সিলেকশন করা হবে। কিন্তু একটু হলে দুঃখের বিষয়, এখন উপর থেকে ফোন আসছে, কে ফোন দিচ্ছে বলবো না, কিন্তু উপর থেকে ফোন আসছে, ফোনে এসে বললো যে এই যে এই দুইজনকে মানে সিলেকশন করতে হবে। মানে ওই দুজন কি মনে করেন যে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসবে নাকি শিলিগুড়ি থেকে নিয়ে আসবে, ওই দুইজন এই 12 জনের মধ্যে থেকেই বলছে যে এই যে 12 জন আছে ভাইবা দিচ্ছে, এই 12 জনের মধ্যে এই 2 রোল নাম্বার ওরা যদি সিলেকশন করে লাগবে। তখন যারা বোর্ডে আছে, কে রে বাপরে বাপ অমুক জায়গা থেকে ফোন আসছে, তা 2 জনকে সিলেকশন করাই লাগবে। তার মানে এখান থেকে 2 জন ফিক্স হয়ে গেল, তার মানে আর 3 জন থাকলো। আর এখান থেকে 2 জন ফিক্স হলে 10 জন থাকে, এই 10 জন থাকে, তখন আর 3 জন সিলেকশন করবে। বোর্ড কি করবে, 3 জন সিলেকশন করবে, কারণ 2 জন তো সিলেকশন হয়ে গেছে, উপর থেকে হ্যালো আসছে, ওটা তো আর নিষেধ করা যাবে না। তো 10C3 মানে কি, এই 10কে আপনি 3বার স্টেপ দিবেন, এগুলো অন্যদিন পড়াবো। স্টেপ জিনিসটা কি, এটা 9, এটা কত হবে 8, আর 3 ফ্যাক্টোরিয়াল, এটা যা থাকবে তত ফ্যাক্টর। 3 ফ্যাক্টর মানে কত, 3 × 2 × 1, এই 3 3 9 আর 4 2 8, তাহলে 3 4 12 আর 0 120। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং না, এইভাবে করবেন। ওকে, দেখেন আমরা কিন্তু মজার ম্যাথ করছি, এইরকম ম্যাথ আপনি লিখে রাখেন, এইরকম ম্যাথ সামনে প্রাইমারি পরীক্ষা দেন, বিশেষ পরীক্ষা দেন, সামনে 3-4টা পরীক্ষার মধ্যে অবশ্যই একটা পরীক্ষা থাকবে। এই প্রাইমারিতে ম্যাথটি স্যার গত বছর যে সহকারী শিক্ষক পরীক্ষা হয়েছিল সেখানে এসেছে, সেখানে আসছিল না, হ্যাঁ তাই দেখছেন, আবার বিসিএসও আসে, এইগুলো রিপিটেশন ম্যাথ। তো ওকে, আমরা যখন ক্লাসে পড়াই, ক্লাসে কিন্তু কোনো কিছু বাকি থাকে না, ক্লাসে প্রায় সবগুলো পড়ানো হয়ে যায়। এবং ক্লাসে স্যার যেরকম এটা স্যার কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমে শিখাইলো, বাট স্যার কিন্তু এখানে বেসিক আলোচনা করে নাই, ক্লাসে কিন্তু বেসিক আলোচনা করে স্যার পড়ায়। আর এটা লাইভ ক্লাস, যার কারণে এখানে বেসিক আলোচনা না করে ডিরেক্টলি স্যার যেটা মানে সলভ করতে হয়, যে স্যারের ভাষায় যে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, কিভাবে কম সময়ে আপনি সলভ করবেন সেটা স্যার দেখিয়ে দিল। আমরা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখার চেষ্টা করি আমাদের নতুন বছর উপলক্ষে, এটা তো দেখিয়ে দিয়েছি শুরুতে আমরা ম্যাথটা। আমাদের এখানে নিবন্ধন, আপনারা তো শিক্ষক হতে চান, অনেকেই মানে পণ করেছে যে সে শিক্ষক হবেই হবে। হ্যাঁ, আর বর্তমানে শিক্ষক হওয়ার যে একটা স্পৃহা, একটা আকর্ষণ শিক্ষকের প্রতি, এটা অনেক বেড়ে গেছে। এটা বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম। আর অনলাইন প্ল্যাটফর্মে আপনারা অনেক শিক্ষকদেরকে দেখেন, তো এটা কিন্তু স্বাভাবিকভাবে আমার মনেও জাগে। আমিও একটা সময় ভাবতাম, স্যার সিরিয়াসলি, আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় আসি তখন আমিও ভাবতাম, যে যখন আমি স্যারদের ক্লাস করতাম আমি তখন ভাবতাম মনে মনে, আমি যদি এরকম টিচার হতে পারতাম, আমি যদি এরকম ভাবে পড়াইতে পারতাম, আমার খুব ভালো লাগতো। সিরিয়াসলি বিশ্বাস করেন, কিভাবে যেন সেই স্বপ্নটা না সত্যি হয়ে গেছে। অনেকে কমেন্টস করে, সবার কমেন্ট আমি পড়তেছি, দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। নাম বললাম, আমরা ধন্যবাদ। শিক্ষক হওয়ার জন্য আরেকটা অপরচুনিটি হচ্ছে আমাদের নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হয়েটা। এবং নিবন্ধনে এবার কিন্তু বিগ অপরচুনিটি আপনাদের জন্য আসছে 19তম শিক্ষক নিবন্ধনে। কেননা এখানে
কোনো গণবিজ্ঞপ্তি নয়, সরাসরি আপনি নিয়োগ পাবেন শুধুমাত্র 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে, যেখানে 100 নম্বর আপনার সাবজেক্টিভ এবং বাকি 100 থাকবে আপনার জেনারেল বিষয়। জেনারেল এবং সাবজেক্টিভ দুটোতেই ভালো করতে হবে। জেনারেল বিষয়ের কোর্স তো বিদ্যালয়তে চলমান রয়েছে, এছাড়াও সাবজেক্টিভের জন্য আমরা বিভিন্ন কোর্স চলমান রেখেছি। সাবজেক্টিভের জন্য যে নতুন প্যাটার্নে পরীক্ষা হবে, এমসিকিউতে পরীক্ষা হবে, প্রশ্নগুলো কেমন হবে হতে পারে, কোন ক্যাটাগরিতে প্রশ্নগুলো হতে পারে এবং কোন কোন টপিকস আপনাদের অন্তর্ভুক্ত থাকতে পারে, সমস্ত কিছুই কিন্তু এখানে আপনার দেখানো হয়েছে। যে সমস্ত ব্যাচগুলো আছে এক নজরে বলে আসি। বাংলা স্কুল, এটা হচ্ছে যে স্কুলে চলছে, সরি কলেজ পর্যায়ে সাবজেক্টগুলোর নাম বলছি। বাংলা, এরপরে রয়েছে ইংরেজি, গণিত, আরবি, তথ্য প্রযুক্তি, প্রাণীবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি। এই কয়েকটা কলেজ পর্যায়ে আরো তো আছে মনে হয়, না, সবগুলো নাই এখানে। এখানে জাস্ট কয়েকটা রাখা অনেকগুলো আছে, হয়েছে। মানে জাস্ট দেখানো হচ্ছে যে এখানে কিন্তু জাস্ট আমাদের কয়েকটা রাখা অনেকগুলো হয়েছে, আছে। অনেকগুলো সাবজেক্ট রয়েছে। আপনারা যাদেরকে মানে আপনার সাবজেক্ট আছে কিনা আপনি হটলাইনে যোগাযোগ করে জেনে নেবেন, ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন। হ্যাঁ, আর পাশাপাশি আমাদের যে সমস্ত কোর্সে এখন বর্তমানে চলমান রয়েছে এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনাদেরকে 57% ডিসকাউন্টে, সকল কোর্সে 57% ডিসকাউন্টে ভর্তি চলছে। তার মধ্যে সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে 51তম বিসিএস ডায়নামিক লাইভ ব্যাচ 7 নম্বর ব্যাচ চলমান। এখানে কোর্স ফি 18,000 টাকা, ডিসকাউন্টে ভর্তি চলছে 7,740 টাকা। 51তম বিসিএসটা কেন বললাম, একটু আগে আমি লাইভে ঢোকার আগে ইরফান স্যার যখন কথা বলছিল, কোনো একজন কমেন্ট করেছিলেন যে স্যার আমি এমন একটা কোর্স করতে চাই যে একটি কোর্স করলে আমার সকল চাকরির প্রিপারেশন হয়ে যাবে। তাদের উদ্দেশ্য করেই বলছি, আপনি যদি 51তম বিসিএস এর এই কোর্সটি করেন, আপনি বিসিএস তো হবে, পাশাপাশি এই যে বিসিএস এর পাশাপাশি প্রাইমারি সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক বলেন, নিবন্ধন বলেন, 11 থেকে 20 গ্রেড বলেন, সকল চাকরির প্রিপারেশন আপনার হয়ে যাবে। এখন 51তম বিসিএসটা হচ্ছে লং কোর্স, যেখানে প্রিলিমিনারি মানে এমসিকিউ তো পড়ানো হবে, পাশাপাশি 51তম বিসিএস এর রিটেন ভিত্তিক যে ক্লাসগুলো, যে সমস্ত টপিকসগুলো প্রিলিমিনারির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে, সে সমস্ত টপিকসের রিটেনের প্রিপারেশনটাও কিন্তু হয়ে যাবে এই এক কোর্সের মাধ্যমে। অর্থাৎ আপনি বলতে পারেন যে প্রিলি এবং লিখিত প্রায় কম্বাইন্ড ব্যাচ, মানে ফুল কম্বাইন্ড ব্যাচ বলা যাচ্ছে না, বাট মানে এখানে আপনি ম্যাক্সিমাম প্রিপারেশনটা হয়ে যাবে আপনার। এবারে 52তম ফাউন্ডেশন টু অ্যাডভান্স লাইভ ব্যাচ, যারা এই মুহূর্তে অনার্স 3য় বর্ষে রয়েছেন বা 4র্থ বর্ষে রয়েছেন, আপনি পূর্ণাঙ্গ প্রিপারেশন দিতে চান, আপনার হাতে সময় আছে 1-2 বছর। 52তম সার্কুলার তো এবছর তো হচ্ছে এবছর মানে সামনে 27 সালে প্রায়। 27 সালে, কারণ আপনি 50 সার্কুলার হয়ে গেছে, এটা 25 সাল, 26 সালে এটা আসবে, 27-এ এটা আসবে। তো 27 সালে এটা আসলে যারা 3rd ইয়ারে আছেন বা 4th ইয়ারে আছেন, তারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। আপনারা ধীরে সুস্থে প্রিপারেশন নেবেন। আপনাদের এই কোর্সটা দীর্ঘদিন চলমান থাকবে। ফাউন্ডেশন কোর্সের এটার কোর্স ফি রাখা হয়েছে আপনার 20,000 টাকা, যেখানে 57% ডিসকাউন্টে ভর্তি পাচ্ছেন 8,600 টাকা আপনার ডিসকাউন্ট। ওকে, আরেকটা কথা বলতে চাই, দেখুন এই যে প্রাইমারি সহকারী শিক্ষক পদে অনেকেই কিন্তু মানে সার্কুলারের পরে ভর্তি হওয়ার চেষ্টা করেছেন, সার্কুলার হওয়ার পরে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অল্প সময়ের জন্য প্রিপারেশনটা সম্পন্ন করতে পারেন নাই। তাদের উদ্দেশ্যকে বলবো, যদি আপনার টার্গেট থাকে নিবন্ধন, অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেবেন। তার জন্য রয়েছে আমাদের এনটিএস এর প্রিলি গোল্ড লাইভ ব্যাচ। এটা শুধুমাত্র 100 নম্বর কভার করবে, জেনারেল যে বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আর 100 মার্কস হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে, সাবজেক্টিভ সাবজেক্ট, টোটাল 200। হ্যাঁ, এছাড়াও আমাদের 11 থেকে 20 গ্রেড ডায়মন্ড লাইভ ব্যাচ রয়েছে ব্যাংক জব কম্বাইন্ড গোল্ড লাইভ ব্যাচ। কম্বাইনটা এই কারণে বলা হচ্ছে, ব্যাংক জবের প্রিলি এবং রিটেন একসঙ্গে রয়েছে এইখানে। ওকে, আচ্ছা, আপনাদের হচ্ছে যে এই সমস্ত ব্যাচগুলোতে কোর্স ফিটা রাখা হয়েছে, আপনারা জেনে নেবেন তারপরেও। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের হটলাইন 09644333300, এই নম্বরে যোগাযোগ করে আপনার যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে আপনি এখান থেকে জেনে নেবেন ফোন করে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিই। হ্যাঁ, আজকে এখানে শেষ করছি। আমাদের সোহাগ স্যারের ক্লাস চলমানও রয়েছে, তো যেহেতু স্যার ক্লাস থেকে এখানে এসেছেন এবং স্যারের কিছু শিক্ষার্থীও এখানে আছেন, আপনারাও চলে আসছেন, আমি দেখেছি স্যার কমেন্ট করেছে, তারা আপনারা ক্লাস করতে করতে এখানে চলে এসেছে। তো আপনারা যারা আমাদের বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হতে চান, নতুন বছরের এই যে অফার 57% অফারে ভর্তির সুযোগ, শুধু এই ভর্তি যে 57% ডিসকাউন্ট দিচ্ছে তাই শুধু নয়, এছাড়াও পাচ্ছেন যে কোনো কোর্সে ভর্তি হলে 10ম থেকে 49 বিসিএস পর্যন্ত যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে, এই সমস্ত বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধানের রেকর্ড লাইভ ক্লাস, ফুল সাবজেক্ট ভিত্তিক, এটা ফ্রি পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন আপনি যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস এবং 500 টাকা সমমূল্যে লাইভ এক্সাম ব্যাচে এনরোলের সুবিধা। আমার 3টা সুবিধা পাচ্ছেন, 57% ডিসকাউন্ট পাচ্ছেন, তাছাড়াও এই 3টা অফার আপনারা পাচ্ছেন। তাই দেরি না করে
যারা যুক্ত হতে চান যুক্ত হয়ে যাবেন, কারণ এই অফারটি খুব বেশি দিন থাকবে না, অতি অল্প সময়ের মধ্যে অফারটি ক্লোজ হয়ে যাবে। আর ওই অফারটা দিচ্ছে কিসের জন্য দেখেন একটা বিষয়, আপনারা চিন্তা করেন, আপনি প্রাইমারি ভর্তি হন, 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হন, বিসিএস ভর্তি হন, আপনি শুরুতে কিন্তু বিসিএস এর কোশ্চেনগুলো কিন্তু সলভ করাই লাগে, সব করতে আর ওই রেকর্ডটাই কিন্তু আপনাদের প্রথমে ফ্রি দেওয়া হচ্ছে। তাহলে এটা কিছু বিশাল বড় একটা পাওনা না বলেন? এটা বড় একটা পাওনা। তাহলে ওই রেকর্ডটা আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি শুরুতেই কিন্তু আপনি ওইগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে কোশ্চিন ফেস করতে হয়, কিভাবে কি করতে হয়। তাহলে আপনার ধারণা, অনেকে আমাদের আগেই কোনো বড় ভাইরা বা যারা বলতো যে প্রিপারেশন নিলে আগে বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করো, তাহলে বুঝবা যে কিভাবে কোশ্চেন হয়। তো এটাই রেকর্ড অলরেডি পেয়ে যাচ্ছে, একদম প্রিমিয়াম রেকর্ড ক্লাস। আর যে বিষয়ে ভর্তি হবেন, ধরেন আপনি প্রাইমারি ভর্তি হলেন, তো প্রাইমারির যে প্রিমিয়াম রেকর্ড ক্লাস আছে, আমরা যেটা সেল করতাম, কত করে সেল করতাম, প্রায় 4000 3000 এরকম রেকর্ডেড ক্লাসটা যেটা ছিল 2500 টাকা, 2500 সেল করতাম, ওটা ফ্রি দিচ্ছে 2500 টাকা দামে। আবার হচ্ছে আপনাদের ওটা 3000 টাকা ছিল, 3000 টাকা ছিল। 3000 টাকা আবার সম্পূর্ণ পাচ্ছেন হ্যাঁ, free। আবার দিচ্ছে কি, আবার দিচ্ছে যে আমাদের এমসিকিউ যে লাইভ এক্সাম ব্যাচ, এটা কিন্তু 500 টাকা করে নিত, এটাও ফ্রি দিচ্ছে। আর সাথে হচ্ছে 57% ডিসকাউন্ট, বুঝতে পারছেন, মানে 43% পেমেন্ট করলেই হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম মাই সাইড, নিয়ে নাও। অবশ্যই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবে। সুস্থ থাকবেন, এবং নতুন বছরের প্রত্যেকটা দিন যেন আপনার জন্য উপভোগ্য হয়, এবং নতুন বছরে যেন বেকারত্বের গালিটা ঘুঁচে যায় সবার জীবন থেকে। ইনশাআল্লাহ দোয়া করি সবার জন্য। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।